আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা সরল সমীকরণ সম্পর্কিত অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তাই আমরা আশা করি আপনারা যদি আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সমীকরণ। সমীকরণ কি? সমীকরণ হলো অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যই হলো সমীকরণ। আমি আবারও বলতেছি, অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যই হলো সমীকরণ। যেমন আমি যদি এখন এখানের মধ্যে লিখি যে এক্স প্লাস 1 = 5, এই যে আমরা লিখলাম এটি একটি সমীকরণ। কেন এটি একটি সমীকরণ? তার কারণ এখানে সেই তিনটি জিনিস রয়েছে। এই যে এখানে সবার প্রথমে যে এক্স রয়েছে, এই এক্সের মান কি আমাদের জানা আছে? না। আমরা হয়তোবা অঙ্কটা করে এক্সের মান বের করতে পারবো, কিন্তু এক্সের মান এই মুহূর্তে এখানে কি এক্সের মান দেওয়া আছে? না, এক্সের মান দেওয়া নাই। অর্থাৎ এক্সের মান নির্দিষ্ট না, আমাদের জানা নেই। তার মানে এক্সের মান অজানা। তাহলে যেহেতু এক্সের মান অজানা, সুতরাং এটি হচ্ছে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক। তারপর এই যে যোগ চিহ্ন, এটি হচ্ছে একটি প্রক্রিয়া চিহ্ন। আমরা জানি প্রক্রিয়া চিহ্ন চারটি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই চারটি চিহ্ন হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। তাহলে এই যে এখানে যোগ চিহ্ন, তার মানে প্রক্রিয়া চিহ্ন। তাহলে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং এই যে সমান চিহ্ন, এই তিনটি জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। এই তিনটি জিনিস যখন থাকবে তখন তাকে আমরা সমীকরণ বলবো। অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে, এই সম্পূর্ণটা একটি গাণিতিক বাক্য, এই গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। তাহলে সমীকরণ কি আমরা শিখলাম। এখন আমরা আবার চাইলে এটাও কিন্তু লিখতে পারি আমরা, যে 10 - y = 3। তাহলে এই যে এখানের মধ্যে y এর মান আমাদের জানা নাই, অর্থাৎ অজানা রাশি অথবা এটি একটি চলক। আর এই যে বিয়োগ চিহ্ন, এটি হচ্ছে একটি প্রক্রিয়া চিহ্ন। আর এই সমান চিহ্ন, তাহলে অজানা রাশি, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকেই বলা হয় সমীকরণ। এরপরে আমরা যা লিখলাম যে সরল সমীকরণ। সরল সমীকরণ কি এটা জানার আগে সমীকরণের আরেকটা তথ্য আমরা জেনে নিই, যে এই যে সমান চিহ্ন, এই সমান চিহ্নের বাম পাশের রাশিকে বলা হয় বাম পক্ষ এবং ডান পাশের রাশিকে বলা হয় ডান পক্ষ। অর্থাৎ সমান চিহ্নের বাম দিকে যেটা থাকে তাকে আমরা বলি বাম পক্ষ, আর সমান চিহ্নের ডান দিকে যেটা থাকে তাকে আমরা বলি ডান পক্ষ। তাহলে সমান চিহ্নের দুই দিকে দুইটি পক্ষ থাকে, দুইটি রাশি থাকে, বাম রাশি ডান রাশি, তাকে আমরা বলি বাম পক্ষ, ডান পক্ষ। এখন আসি আমরা সরল সমীকরণ। শব্দটা খেয়াল করবেন, সরল সমীকরণ। সরল সমীকরণ কি? সরল সমীকরণ হচ্ছে অজানা রাশি বা এই যে চলক, এই চলক যখন এক ঘাত বিশিষ্ট হয়। কি ঘাত? এক ঘাত। শব্দটা আমরা লিখলাম এক ঘাত বিশিষ্ট। অর্থাৎ যখন কোনো চলক এক ঘাত বিশিষ্ট হয় তখন ওই সমীকরণকে আমরা বলি সরল সমীকরণ। অর্থাৎ অজানা রাশির এক ঘাত বিশিষ্ট হলে, অজানা রাশি এক ঘাত বিশিষ্ট হলে ওই সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। এখন একটি সমীকরণের মধ্যে চলক একটি থাকবে বা দুইটি থাকবে বা অনেকগুলো থাকবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু চলকের ঘাত, এই যে ঘাত, ঘাত বলতে বোঝানো হয় পাওয়ারকে, আমরা যেটিকে পাওয়ার বলে থাকি। ঘাত অর্থাৎ পাওয়ার। যখন কোনো চলকের পাওয়ার এক পাওয়ার হয়, অর্থাৎ পাওয়ার শুধু 1, অন্য কোনো পাওয়ার নেই। যেমন এই যে x + 1 = 5, এটি একটি সমীকরণ, এটি কিন্তু একটি সরল সমীকরণ। কেন? তার কারণ x এর এখানে কোনো পাওয়ার দেখা যাচ্ছে না। যেহেতু দেখা যাচ্ছে না, তার মানে এটির পাওয়ার 1। তাহলে যেহেতু এটির পাওয়ার 1, অর্থাৎ এটি এক ঘাত বিশিষ্ট চলক। কয় ঘাত বিশিষ্ট চলক? এক ঘাত বিশিষ্ট চলক। সুতরাং এই সমীকরণটি সরল সমীকরণ। এরপর 10 - y = 3, এখানে y এর কোনো পাওয়ার দেখা যাচ্ছে না, অর্থাৎ ঘাত দেখা যাচ্ছে না, তার মানে এখানে পাওয়ার হিসেবে 1 রয়েছে। তাহলে এই যে চলক, এটি হচ্ছে এক ঘাত বিশিষ্ট চলক। এক ঘাত মানে পাওয়ার 1। তাহলে সেই সমীকরণকে আমরা বলি সরল সমীকরণ। তাহলে এখানের মধ্যে আমরা নতুন করে দুইটি সমীকরণ লিখলাম। এই যে এখানের মধ্যে যে সমীকরণটি লিখলাম x + y = 3, x একটি চলক, y একটি চলক, দুইটি চলক এখানের মধ্যে রয়েছে, কিন্তু x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1। চলক দুইটি থাকা সত্ত্বেও যেহেতু তাদের পাওয়ার 1, অর্থাৎ দুইটি চলকই
এক ঘাত বিশিষ্ট, তাহলে এটিও সরল সমীকরণ। চলক কয়টি আছে এটা দেখার বিষয় না, চলকের পাওয়ার কি সেটা হচ্ছে দেখার বিষয়। যখনই আমরা দেখব যে চলকের পাওয়ার 1, কোনো পাওয়ার নেই অর্থাৎ পাওয়ার 1, তখন সেই সমীকরণটিকে আমরা বলবো সরল সমীকরণ। তাহলে এই যে এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, সুতরাং এই সমীকরণটি সরল সমীকরণ। 2x = y - 5, এই যে আরেকটি সমীকরণ লিখলাম, এটিও সরল সমীকরণ। কেন? তার কারণ এই যে এখানে x এর কোনো পাওয়ার এখানে দেখা যাচ্ছে না অর্থাৎ পাওয়ার 1, এই যে এখানে y এর এখানে পাওয়ার দেখা যাচ্ছে না অর্থাৎ পাওয়ার 1, তাহলে দুইটি চলকেরই পাওয়ার 1 অর্থাৎ দুইটি চলকই এক ঘাত বিশিষ্ট, তাহলে এটি হচ্ছে সরল সমীকরণ। কিন্তু এটিকে আমরা কি সমীকরণ বলবো? সেটি হচ্ছে দুই চলক বিশিষ্ট। এখানে ছিল একটি চলক, এখানে ছিল একটি চলক, তার মানে এই দুইটি সরল সমীকরণ হচ্ছে একটি চলক বিশিষ্ট, একটি চলক বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ, এক চলক বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ। অর্থাৎ একটি চলক এবং পাওয়ারও তাদের 1, একটি চলক পাওয়ারও তাদের 1, তাহলে এক চলক বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ। আর এখানে চলক যেহেতু দুইটি, তাহলে এটি হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এখানের মধ্যে দুইটি চলক, এখানে x এখানে y, দুইটি চলক, তাহলে এটিও হচ্ছে দুই চলক বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট। শব্দ খেয়াল করবেন, চলক আর ঘাত, দুই চলক বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণে একাধিক চলক থাকতে পারে, কিন্তু তাদের পাওয়ার অর্থাৎ ঘাত হবে 1। ঘাত কত হবে? ঘাত হবে 1, তাহলে তাদেরকে আমরা বলবো সরল সমীকরণ। এখন এই যেখানে 1, এই 1 কিন্তু পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে থাকবে না, অর্থাৎ যেহেতু 1 থাকবে না অর্থাৎ এই জায়গাটা ফাঁকা থাকবে, আমাদেরকে বুঝে নিতে হবে যে সেখানে 1 রয়েছে। যে শুধু m + 1 = 6, এই যে m এর এখানে কোনো পাওয়ার দেখা যাচ্ছে না, তাহলে m এর কোনো পাওয়ার দেখা যাচ্ছে না মানে এখানে m এর পাওয়ার 1, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে সরল সমীকরণ কাকে বলে? এক ঘাত বিশিষ্ট, চলক যে কয়টি হোক, এক ঘাত বিশিষ্ট অজানা রাশির বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। অজানা রাশির এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। আমরা এখন এই সরল সমীকরণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা এখানের মধ্যে কিছু সমীকরণ উঠিয়ে নিলাম। এখানে বলা হয়েছে যে নিচের সমীকরণগুলো সমাধান করো, অর্থাৎ এই যে সমীকরণগুলো আমরা লিখলাম এই সমীকরণগুলো আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে এখানের মধ্যে এই যে আমরা দেখতেছি যে সবগুলোই প্লাস চিহ্ন, এখানের মধ্যে প্লাস চিহ্ন রয়েছে, এটার মধ্যে একটার মধ্যে চিহ্ন নাই, তাহলে সেখানে কি সেটাও আমরা করব। তাহলে সবার প্রথমে আমরা আগে একটা অঙ্ক করি। 1 নম্বর অঙ্কটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে 2, 3, 4 এই অঙ্কগুলো হুবহু একই নিয়মের অঙ্ক, আমরা পারবো। তাহলে 1 নম্বর অঙ্কটা বলা হয়েছে যে x + 4 = 13। এই অঙ্কটার সমাধান কিভাবে করব? আমরা দুই পদ্ধতিতে অঙ্কটা করে দেখাবো। যেমন সবার প্রথমে আমরা এখানে লিখি আগে সমাধান। আমরা যখন একটি সমীকরণের সমাধান করব, সমীকরণের যে চলকটি থাকে অর্থাৎ অজানা রাশি যেটি থাকে, আমরা অজানা রাশিকে কি বলে থাকি? চলক বলে থাকি। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণের অজানা রাশি বা চলক হচ্ছে x। তাহলে এই যে চলক x, এই x এর মান বের করতে হবে, এই সমীকরণের এই চলকের মান বের করতে হবে, তাহলে আমরা এই সমীকরণটাকে সমাধান করতে পারবো। আর এই যে চলক, এই চলকের যখন আমরা মান বের করব এটিকে বলা হয় সমীকরণের মূল অংশ, মেইন। তাহলে সমীকরণের মূল হচ্ছে এই চলকের মান, চলকের মান যত হবে তার উপরে নির্ভর করবে যে এই সমীকরণটি সঠিক নাকি ভুল। সমীকরণের যেই মান বের হয়, এই সমীকরণের চলকের মান, এই চলকের মান দ্বারা আমরা সমীকরণটিকে সিদ্ধ করতে পারি। এখন সিদ্ধ মানে কি? সেটি হচ্ছে পাতিলের মধ্যে এটি দিয়ে সিদ্ধ করব না, এটির মানে হচ্ছে এই চলকের মান যেটা বের হবে সেটি দ্বারা এই সমীকরণটি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে সেটি আমরা নির্ণয় করতে পারবো। এটিকে বলা হয় যে সমীকরণ সিদ্ধ হয়। তাহলে 1 নম্বর যেই সমীকরণ আমরা এখন তার সমাধান করি। আমরা সবার প্রথমে এখন লিখব 1 নম্বর যেই সমীকরণ, তাকে x + 4 = 13। আমরা এই অঙ্কটা দুইভাবে করে দেখাবো। সেটি হচ্ছে আমরা যে এই যে চলকের মান বের করব, আমাদের কাজ থাকবে যে চলকটাকে সবসময় সমান চিহ্নের বাম দিকে রাখার জন্য। আমরা
চলকটিকে বাম দিকে রেখে বাকি অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে পরবর্তী লাইনে গিয়ে লিখব আমরা বা এক্স ইকুয়াল টু, ইতিমধ্যে সমান চিহ্নের ডান দিকে 13 রয়েছে। এই যে 13 রয়েছে, আমরা বাম দিক থেকে +4কে যদি ডান দিকে নিয়ে যাই, মনে রাখতে হবে এক দিক থেকে কোনো কিছু অন্য দিকে নিয়ে গেলে বা অন্য দিক থেকে কোনো কিছু এই দিকে নিয়ে আসলে তার যেই চিহ্নটা ছিল সেটা বিপরীত চিহ্ন হয়ে যায়। আমি আবারও বলি, একদিকের কোনো একটা সংখ্যা অন্য দিকে নিয়ে গেলে তার যেই চিহ্নটা ছিল সেটি বিপরীত চিহ্ন হয়ে যায়। তাহলে আমরা চলকটিকে একা রেখে দিলাম, চলকের সাথে যে ছিল +4 তাকে আমরা অপরপক্ষে নিয়ে যাব। তাহলে +4, তাহলে প্লাস চিহ্নটা বিপরীত চিহ্ন হয়ে যাবে, হবে -4। তাহলে আগে থেকে 13 ছিল আর +4কে আমরা নিয়ে আসলাম, তাহলে -4। তাহলে এখন আমরা x এর মান বের করতে পারবো যে 13 থেকে 4 মাইনাস করলে কত হয়, 13 থেকে 4 বিয়োগ করলে হয় 9, অর্থাৎ x এর মান হচ্ছে 9। আমরা বলবো যে অতএব নির্ণেয় x এর মান হলো 9, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে আমরা অঙ্কটি করলাম, কিভাবে করলাম মনে রাখতে হবে, যে সমীকরণটি দেওয়া থাকবে তার চলকটিকে আমরা সাধারণত বাম দিকে রাখার চেষ্টা করব এবং চলকটিকে একা রাখার চেষ্টা করব। চলকের সাথে যারা থাকবে তাদেরকে আমরা অপরপক্ষে নিয়ে যাব, চলকের সাথে যারা থাকবে তাদেরকে আমরা অপরপক্ষে নিয়ে যাব এবং যে চিহ্নটা ছিল সেটা বিপরীত চিহ্ন হয়ে যাবে। তাহলে আমরা চলকটিকে একা রাখবো, চলকের সাথে +4 তাকে আমরা অপরপক্ষে নিয়ে যাব। অপরপক্ষে ইতিমধ্যে যে আছে, যে সংখ্যাটি রয়েছে সেটি তো থাকবেই, তার পাশে আমরা এই মাত্র যাকে নিয়ে আসলাম তাকে লিখব। অর্থাৎ আমরা যাকে অপরপক্ষে নিয়ে যাব তাকে কিন্তু আগে লিখব না, আমরা -4কে আগে লিখব না, আমরা -4কে পরে লিখব। অপরপক্ষে যে ছিল তাকে আমরা আগে বসিয়ে রাখবো। এই জিনিসটা আমরা মানার চেষ্টা করব। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন আমরা যাকে অপরপক্ষে নিয়ে গেলাম তাকে আগে লিখলে কি কোনো সমস্যা? না, সমস্যা নেই, কিন্তু যেহেতু অপরপক্ষে ইতিমধ্যে একটা সংখ্যা আগে থেকেই রয়ে গেছে তাকে আমরা আগেই লিখব, এই দিকের সংখ্যাটাকে পরে আমরা বসাবো। তাহলে আমরা এটা সমাধান করলাম। এখন এই অঙ্কটি আমরা আরেকভাবে করব, সেটি হচ্ছে সমীকরণটি আমরা আবার উঠাই, x + 4 = 13। তাহলে x + 4 = 13 আমরা লিখলাম। এখন পরবর্তী লাইনে বা x + 4, এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে তো আমরা চলকের সাথে যে ছিল তাকে আমরা অপরপক্ষে নিয়ে গেছি, কিন্তু এই অঙ্কটাতে আমরা অপরপক্ষে নিয়ে যাব না। আমরা চলকটিকে একা রাখার জন্য চলকের সাথে যে থাকবে, ভালো করে খেয়াল করবেন, চলকের সাথে যেই সংখ্যাটি থাকবে যেই চিহ্ন সহকারে, আমরা ঠিক তার বিপরীত চিহ্ন সহকারে ওই সংখ্যাটিকে নিয়ে আসবো অঙ্কের মধ্যে। যেমন এখানে +4, আমি অঙ্কের মধ্যে -4 নিয়ে আসব। যদি আমি অঙ্কের মধ্যে -4 নিয়ে আসি তাহলে +4 চলে যাবে, অর্থাৎ +4 - 4 0 হয়ে যাবে। অর্থাৎ আমার কাজ থাকবে চলককে একা রাখার জন্য চলকের সাথে যেই সংখ্যাটি রয়েছে ঠিক তার বিপরীত চিহ্ন সহকারে ওই সংখ্যাটিকে নিয়ে আসব অঙ্কের মধ্যে। তাহলে +4 তার বিপরীত নিয়ে আসলাম -4। এখন এদিকে আছে 13, মনে রাখতে হবে বাহির থেকে কোনো কিছু আনলে একটা আনা যায় না, উভয় পক্ষে আনতে হয়। তাহলে আমরা যেহেতু বাম পক্ষে -4 নিয়ে আসলাম, ডান পক্ষেও আমরা -4 নিয়ে আসব। এটা হচ্ছে নিয়ম, যে এক পক্ষে আনা যায় না, উভয় পক্ষে আনতে হয়। তাহলে এখন আমরা যেহেতু উভয় পক্ষে -4 নিয়ে আসলাম, আমরা লিখব যে উভয় পক্ষকে, আমরা শব্দটা কি লিখলাম, উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে, অর্থাৎ আমরা এই উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করলাম, বাম পক্ষ থেকেও 4 বিয়োগ করলাম, ডান পক্ষ থেকেও 4 বিয়োগ করলাম। এটাই লিখলাম যে উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে, উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করলাম। পরবর্তী লাইনটা কি হবে, সেটা হচ্ছে x + 4 - 4। তাহলে 4 থেকে 4 চলে গেলে থাকে 0, তাহলে 0 এখানে লেখার দরকার নাই। পরবর্তীতে 13 - 4, 13 থেকে 4 বিয়োগ করলে হয় 9। তাহলে আমরা বলতে পারি অতএব x = 9। তাহলে এখানে লিখব নির্ণেয় x এর মান হলো 9।
এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে আমরা দুই পদ্ধতি শিখালাম, তাহলে এই দুই পদ্ধতির আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই পদ্ধতি পরীক্ষার খাতায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করব। আমি এই দুইটি পদ্ধতি আবারও বলে দিচ্ছি। 1 নম্বর যেই সমীকরণ x+4 = 13, সাধারণত নিয়ম হচ্ছে আমরা যেই চলকটি থাকবে সেই চলকটিকে একা রাখার চেষ্টা করব। চলকের সাথে যে থাকবে তাকে অপরপক্ষে নিয়ে যাব। তাহলে অপরপক্ষে যখন নিয়ে যাব, অর্থাৎ আমি যদি পক্ষ পাল্টায় ফেলি, পরিবর্তন করে ফেলি, তাহলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, সংখ্যাটা পরিবর্তন হবে না, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে +4 আমি যদি অপরপক্ষে নিয়ে যাই হয়ে যাবে -4, অর্থাৎ প্লাস চিহ্নটা হয়ে যাবে মাইনাস চিহ্ন। যদি মাইনাস থাকতো হয়ে যেত প্লাস চিহ্ন, অর্থাৎ চিহ্ন যেটা থাকবে ঠিক তার পরিবর্তন হবে। তাহলে x = 13 - 4, 13 থেকে 4 যদি আমরা বিয়োগ করি, 13 থেকে 4 বিয়োগ করলে হয় 9, তাহলে x এর মান 9। x এর মান যদি আমরা এখানে 9 বসাই, 9 আর 4 যোগ করলে হয় 13, এখানেও 13, উভয় পক্ষ সমান হয়, তার মানে সমীকরণটি শুদ্ধ। এখন এই একই অঙ্ক আমরা আরেকভাবে করতে পারি, সেটি হচ্ছে x+4 = 13। আমরা চলককে একা রাখার জন্য তার সাথে যেই সংখ্যাটি আছে, চলকের সাথে, খেয়াল রাখবেন, চলকের সাথে যেই সংখ্যাটি আছে আমরা আমাদের অঙ্কের মধ্যে ওই সংখ্যাটি আবার নিয়ে আসব, কিন্তু তার বিপরীত চিহ্ন দিয়ে নিয়ে আসব। কোন চিহ্ন? বিপরীত চিহ্ন দিয়ে নিয়ে আসব। +4 তার বিপরীত চিহ্ন হচ্ছে -4, প্লাসের বিপরীত চিহ্ন হচ্ছে -4, অর্থাৎ আমার অঙ্কে +4 থাকবে, আমি +4 বাদ দেই নাই, আমি বাহির থেকে নতুন একটা কিছু নিয়ে আসতেছি, সেটা হচ্ছে +4 এর বিপরীত যেটা -4 নিয়ে আসলাম। তাহলে বাহির থেকে তো একটা পক্ষে আনা যায় না, উভয় পক্ষে আনতে হবে। তাহলে -4 বাম পক্ষে যেমন আনলাম, ডান পক্ষেও আমরা আনবো। তার মানে কি -4 আনলাম মানে কি, আমরা 4 মাইনাস করলাম, 4 বিয়োগ করলাম, বাম পক্ষ থেকেও 4 বিয়োগ করলাম, ডান পক্ষ থেকেও 4 বিয়োগ করলাম, কথাটা লিখে দিলাম, উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে। এখন যদি আমার অঙ্কের মধ্যে +4 এর জায়গায় -4 থাকতো, শুরুতেই যদি -4 থাকতো, তাহলে আমরা কি করতাম, -4 এর বিপরীত যেটা +4, আমরা অঙ্কের মধ্যে +4 নিয়ে আসতাম, ব্র্যাকেটে লিখতাম উভয় পক্ষের সাথে 4 যোগ করে, এই কথাটা লিখতাম। এখন আসেন পরবর্তী লাইনে, +4 - 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়, তাহলে শুধু x থাকলো, আর 13 থেকে 4 বিয়োগ করলে 9 হয়, তাহলে x = 9। আমরা x এর মান বের করলাম। এই দুই পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে আমরা অঙ্ক করতে পারবো, এই বাকি সবগুলো অঙ্ক। তাহলে আমরা 1 নাম্বার যদি ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা আমাদের 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার অঙ্ক আমরা পারবো। 5 নাম্বার যেই অঙ্কটা আছে সেটা এখন আমরা এখানে করাবো। 5 নাম্বার অঙ্কটা কি বললো আমরা সেটা এখানে করি। 5 নাম্বার প্রশ্ন সমাধান। আমরা এখন প্রশ্নটা লিখব, 3x = 12। তাহলে আমরা এখানে 5 নাম্বার সমীকরণটা লিখলাম, 3x = 12। এখানের মধ্যে x+4, এই যে একটা প্লাস চিহ্ন ছিল, তাহলে এখানে তো প্লাস চিহ্ন ছিল, কিন্তু এখানে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। মনে রাখতে হবে, একটি সংখ্যা এবং একটি চলক যখন একসাথে থাকে এবং তাদের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে বুঝতে হবে সেখানে গুণ চিহ্ন আছে, অর্থাৎ 3x এটা বলতে বোঝায় 3 × x, অর্থাৎ 3 এর সাথে x গুণাকারে আছে। একটি সংখ্যা এবং একটি চলক একসাথে থাকলে, তাদের মাঝখানে কোনো চিহ্ন না থাকলে সেখানে গুণ চিহ্ন থাকে। তাহলে এখানে 3x = 12। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে চলকের মান বের করতে হবে, সমীকরণের মূল। তাহলে আমরা এই চলকের মান বের করব। চলকের সাথে 3 গুণাকারে যুক্ত আছে। আমরা যদি চলককে একা রাখতে চাই, তাহলে চলকের সাথে যেই সংখ্যাটি গুণাকারে থাকবে ওই সংখ্যাটিকে অপরপক্ষে নিয়ে যাইতে হবে, অন্যদিকে নিয়ে যাইতে হবে। তাহলে গুণাকারে আছে, অপর দিকে নিয়ে গেলে কি হবে? ঠিক তার উল্টাটা, অর্থাৎ ভাগ। তাহলে আগে থেকেই আছে 12, তাকে আমরা ভাগ করব এই 3 দ্বারা, এবার একটা কথা বলতে চাই, একটু আগে যে বলছিলাম যে সমান চিহ্নের ডান দিকে আর কি আমরা যেদিকে নিয়ে যাইতেছি সেই দিকে যেই সংখ্যাটা আছে তাকে আগে লিখব, আর যাকে নিয়ে যাইতেছি তাকে পরে লিখব। এটা কেন লিখতে বলছিলাম? এই যে এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, যেমন আমরা আগে থেকে এইদিকে 12 আছে, আর আমরা এখন 3কে অপরপক্ষে নিয়ে যাইতেছি। এখন 3কে অপরপক্ষে নিয়ে আমরা যদি 3কে আগে লিখি আর 12 ছিল, 12কে যদি আমরা পরে লিখি,
তাহলে কিন্তু অঙ্কতে গন্ডগোল লেগে যাবে। তাহলে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা অপরপক্ষে যেটা আছে তাকে আগেই লিখব, আর যাকে নিয়ে যাব তাকে আমরা পরে লিখব। তাহলে আগে থেকে 12 আছে তাকে লিখলাম, আর 3 এখানে গুণ আকারে আছে তাকে নিয়ে গেলাম, তাহলে সেটা গুণ হয়ে গেল ভাগ, আর 3 চলে গেল নিচে অর্থাৎ ভাগ আকারে। তাহলে 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে এক্সের মান বের হয় 4। 3 12-এর মধ্যে যায় 4 বার। 3 12-এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়। তাহলে এক্সের মান হচ্ছে 4। আমরা বলতে পারি অতএব নির্ণেয় এক্সের মান হলো 4। আমরা এটি অ্যান্সার হিসেবে লিখে দিব যে নির্ণেয় এক্সের মান হলো 4। আমরা যদি এই এক্সের জায়গাতে 4 বসাই, এক্সের জায়গাতে যদি 4 বসাই তাহলে কি 34 হয়ে যাবে? 3 আর 4 34 না, এক্সের জায়গাতে যদি 4 বসাই তাহলে 3 ইন্টু 4, এই যে এখানের মতো 3 ইন্টু 4, তাহলে 3 4 12 সমান হয়ে যাবে। বাম পক্ষ ডান পক্ষ সমান, 3 4 12, এদিকেও 12, তাহলে 12 আর 12 মাঝখানে সমান চিহ্ন, সমীকরণটা সঠিক। এখন এই অঙ্কটাই এখন আমরা যদি আরেকভাবে করি তাহলে কীভাবে করব সেটা হচ্ছে যে এই পদ্ধতিতে আমরা করব। আমাদের অঙ্কটার মধ্যে আমরা অঙ্কটাকে আবার লিখব 3x = 12। এখন আমাদের অঙ্কের মধ্যে আমরা চলককে যদি একা রাখতে চাই, আমাদের চলককে একা রাখতে চাই তাহলে তো আমাদের এই সংখ্যাটাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি, ঠিক এই সংখ্যাটা যেই চিহ্ন আকারে আছে এই সংখ্যাটাই আমরা আমাদের অঙ্কতে নিয়ে আসব আবার, কিন্তু চিহ্নটা বিপরীত চিহ্ন। যে 3 এখানে যেভাবে আছে সেভাবে আমরা লিখলাম 3x, তো আমরা 3x লিখলাম। এখন আমরা আমাদের অঙ্কের মধ্যে কি করব সেটা হচ্ছে 3 এখানে গুণাকারে আছে, 3 এখানে গুণাকারে আছে, আমরা এখন আমাদের অঙ্কের মধ্যে 3 নিয়ে আসব, কিন্তু সেটা নিয়ে আসব ভাগ আকারে, অর্থাৎ যেই সংখ্যাটা আছে সেটাই আবার অঙ্কে আনবো, কিন্তু চিহ্নটা উল্টা করে আনবো। অর্থাৎ এখানে আছে গুণ, আমরা ঠিক তার বিপরীত চিহ্ন ভাগ চিহ্ন নিয়ে আসলাম। একই রকমভাবে যেহেতু বাহির থেকে আনছি তাহলে একটা আনা যাবে না, উভয় পক্ষে আনতে হবে। তাহলে এইদিকে আগে থেকে 12 আছে আর ভাগ 3, আমরা এটাকে লিখব এই যে ডিভিশন 3 অর্থাৎ ভাগ 3, আমরা এইভাবে করে লিখলাম। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, পাশে এই কথাটা আমরা লিখে দিব, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, আমরা কথাটা লিখে নিলাম, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, অর্থাৎ আমরা বাম পক্ষকেও 3 দ্বারা ভাগ করলাম, ডান পক্ষকেও 3 দ্বারা ভাগ করলাম। এখন ফলাফল কি হবে? তাহলে ফলাফল হবে অতএব x = কীভাবে x = হয়, এই যে 3 আর 3 কাটা থাকে শুধু x, 12-এর মধ্যে 3 যায় 4 বার অর্থাৎ 4, তাহলে x = 4। আমরা এখানে লিখব অতএব নির্ণেয় x এর মান হলো 4। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা একই অঙ্ক দুই পদ্ধতিতে করে দেখালাম, আপনারা যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানের মধ্যে আমরা কি করলাম, এখানে আমরা বাহির থেকে কিছু আনি নাই, আমরা এক পক্ষ থেকে একটি সংখ্যাকে অপরপক্ষে নিয়ে গেলাম। তাহলে এখানে 3 আছে গুণাকারে, অপরপক্ষে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ, তাহলে 12কে আমরা ভাগ করব 3 দ্বারা, ফলাফল 4। আর এই অঙ্কের মধ্যে আমরা কোনো কিছুকে একদিক থেকে অন্যদিকে নেই, আমরা বাহির থেকে সংখ্যা নিয়ে আসলাম। আমাদের অঙ্কের মধ্যে 3 এখানে গুণাকারে আছে, আমরা বাহির থেকে এই সংখ্যাটাই নিয়ে আসলাম, কিন্তু তার বিপরীত চিহ্ন দিয়ে নিয়ে আসলাম। অঙ্কের মধ্যে আছে গুণ, আমরা বাহির থেকে নিয়ে আসলাম ভাগ 3, উভয় পক্ষে নিয়ে আসলাম, ফলাফল x = 4। তাহলে এই যে আমরা দুইটা করে পদ্ধতি শিখালাম, আপনারা যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে অঙ্কগুলো করতে পারবেন, সবগুলো অঙ্ক একই রকমের। আমরা এখন এই যে শেষে যে দুইটি অঙ্ক রয়েছে এই দুইটি অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক করব, তার কারণে এই দুইটি অঙ্ক একই রকমের অঙ্ক। 2x + 1 = 9, 2x + 9 = 3, দুইটি অঙ্ক একই রকমের। একটি অঙ্ক আমরা করি, 6 নম্বর যে অঙ্ক 2x + 1 = 9, এই অঙ্কটির সমাধান আমরা করি। আমরা এখন লিখব যে 6। তাহলে আমরা এখানে আমাদের প্রশ্নটি লিখে নিলাম যে 2x + 1 = 9। এখন আমরা পরবর্তী লাইনে কি করব, এই অঙ্কটা আমি দুই পদ্ধতিতে দেখাবো, আপনারা যে কোনো একটি পদ্ধতিতে করবেন। 2x + 1 = 9, আমরা যদি এখন এখানে 2x লিখলাম, এই যে +1 তাকে যদি আমরা অপরপক্ষে নিয়ে যাই তাহলে কি হবে, আগে থেকে 9 আছে, +1 যদি এইদিকে চলে আসে তাহলে হবে -1, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে -1। পরবর্তী লাইনে 2x = 9 - 1, 9 থেকে 1 বিয়োগ করলে কত হয় 8, অর্থাৎ 8। এখন আমরা অঙ্কটা কি হয়ে গেল, 2x = 8, এই যে এই অঙ্কটার মতো হয়ে গেল। তাহলে এই যে 2x = 8, 2 এবং x এই দুইটির মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে গুণ চিহ্ন আছে। তাহলে আমরা পরবর্তী লাইনে গিয়ে আমরা xকে একা রাখবো, আর x এর সাথে 2 আছে গুণ আকারে, অপরপক্ষে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ আকার।
তাহলে আগে থেকে আছে 8, তাকে আমরা ভাগ করব 2 দ্বারা, তাহলে আমরা এখন x এর মান পেয়ে যাব। আমরা যদি 8কে 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 4, অতএব নির্ণেয় x এর মান হলো 4। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আমরা যদি এই x এর জায়গাতে যদি 4 বসাই তাহলে 4 দুগুণে 8, 2 ইন্টু 4, 4 বসালে কিন্তু 24 হবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে 2 ইন্টু 4, 4 দুগুণে 8, 8 আর 1 যোগ করলে হয় 9, তাহলে বাম পক্ষেও 9 ডান পক্ষেও 9, মাঝখানে সমান চিহ্ন, তাহলে 9 আর 9 সমান, তাহলে সমীকরণটি সঠিক। এখন আমরা এই দিকে এই অঙ্কটি বিকল্প পদ্ধতিতে করব, সেটা আমরা এখন প্রশ্নটা লিখে নিই। 2x + 1 = 9, বা এখন আমরা কি করব, এখান থেকে কিন্তু আমরা কোনো কিছু একদিক থেকে আরেক দিকে নিয়ে যাব না, আমরা বাহির থেকে নিয়ে আসব। তাহলে আমরা এখন এখানে যদি এই যে +1 তাকে যদি বাদ দিতে চাই, আমরা একটা একটা করে বাদ দেওয়ার চেষ্টা করব। আমরা যদি +1কে বাদ দিতে চাই তাহলে বাহির থেকে কি নিয়ে আসতে হবে, -1, +1-এর বিপরীত যেটা প্লাস চিহ্নের বিপরীত চিহ্ন -1 নিয়ে আসবো। তাহলে 2x যা আছে তাই, +1 যা আছে তাই, বাহির থেকে নিয়ে আসবো -1, +1-এর বিপরীত। তাহলে বাহির থেকে তো এক পক্ষে আনা যায় না, উভয় পক্ষে আনতে হবে। তাহলে 9 লিখে এই যে -1 আমরা এখানেও নিয়ে আসব, আর ব্র্যাকেটে লিখে দিব উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে। তাহলে আমরা এই কথাটি লিখে দিলাম যে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে, আমরা বাম পক্ষ থেকে 1 বিয়োগ করলাম, ডান পক্ষ থেকে 1 বিয়োগ করলাম। পরবর্তী লাইন, তাহলে এখন কি হবে, 2x থাকবে শুধু, তার কারণ +1 -1, 1 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে থাকে 0, 0 এখানে লেখার দরকার নেই, তাহলে থাকলো শুধু 2x। 9 থেকে 1 বিয়োগ করলে হয় 8, অর্থাৎ 8। তাহলে অঙ্কটা কী হয়ে গেল, এই যে এটার মতো হয়ে গেল, 2x = 8, 2x = 8। এখনও আমরা কি করব, একদিক থেকে আরেক দিকে নিয়ে যাব না, এখন আমরা বাহির থেকে কিছু একটা নিয়ে আসব। সেটা কিভাবে আনব, সেটা হচ্ছে 2 এবং x মাঝখানে কোনো চিহ্ন নাই, অর্থাৎ গুণ চিহ্ন আছে। তাহলে বাহির থেকে যদি কিছু নিয়ে আসতে চাই তাহলে ভাগ করে নিয়ে আসতে হবে। তাহলে 2x তাকে আমরা ভাগ করব, কারণ অঙ্কের মধ্যে গুণ চিহ্ন আছে, আমরা বাহির থেকে কিছু একটা নিয়ে আসবো, তাহলে কি চিহ্ন আকারে নিয়ে আসবো, ভাগ চিহ্ন আকারে নিয়ে আসবো। গুণের পরিবর্তে, গুণের বিপরীতে আমরা ভাগ চিহ্ন নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলাম 2, অর্থাৎ এখানে 2 আছে গুণ আকারে। আমরা এটা এদিকে দেখাই যে 2x অর্থাৎ 2 × x, তাহলে 2 আছে গুণ আকারে, 2 আছে গুণ আকারে, আমরা তার বিপরীতে নিয়ে আসবো, অর্থাৎ ভাগ 2, ডিভিশন 2, এটা নিয়ে আসলাম। তাহলে আমরা 2x-কে 2 দ্বারা ভাগ করলাম, আমরা ডান পক্ষকেও 2 দ্বারা ভাগ করব। আমরা পাশে লিখে দিব উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। আর এই যে আমরা সাইড নোটগুলো দিতেছি, এই যে বাংলায় লিখে দিতেছি, এগুলো দেওয়াটা যে বাধ্যতামূলক তা না, দিলে সবচেয়ে ভালো হয়, দেওয়াটা উত্তম। না দিলে অনেক সময় নাম্বার কমিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু দেওয়াটা সবচেয়ে ভালো হয়। যে আমরা এখানে 1 কেন নিয়ে আসলাম, আমরা পাশে লিখে দিলাম উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে, যেহেতু আমরা সাইড নোট দিয়ে দিলাম, এটা দেওয়াটা উত্তম হয়, কিন্তু দেওয়াটা বাধ্যতামূলক না, এটা বাধ্যতামূলক না, কিন্তু দিলে খুবই ভালো। এখন আমরা পরবর্তী লাইনে এখন আমরা কি করতে পারি, 2 আর 2 কাটা, থাকে শুধু x, 8কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 4, অতএব নির্ণেয় x এর মান হলো 4। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা লিখলাম নির্ণেয় x এর মান হলো 4, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে আমরা একটি অঙ্ক দুইভাবে করলাম, আপনারা যে কোনো একটি পদ্ধতি আপনার কাছে যেটি ভালো লাগবে সেই পদ্ধতি আপনারা করবেন। এখানে মধ্যে আমরা বাহির থেকে কোনো কিছু আনি নাই, আমরা এক পক্ষ থেকে সংখ্যা অপর পক্ষে নিয়ে গেলাম, +1 অপর পক্ষে নিয়ে গেলে চিহ্ন পরিবর্তন -1, তাহলে থাকে 8, 2x অর্থাৎ 2 × x, তাহলে 2 এখানে গুণ আকারে, অপর পক্ষে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ আকার। তাহলে 8 ডিভিশন 2, অর্থাৎ আমরা 8কে 2 দ্বারা ভাগ করব, তাহলে হয় 4, x এর মান 4। আমরা যদি এখানে x এর জায়গায় 4 বসাই তাহলে 4 দুগুণে 8, 8 আর 1 9, বাম পক্ষ 9 ডান পক্ষ 9, মাঝখানে সমান চিহ্ন, তাহলে উভয় পক্ষ সমান, সমীকরণটি সঠিক। আমরা এইভাবে করতে পারি, চাইলে আবার এইভাবে করতে পারি, কোনো কিছু বাদ দিব না, আমরা বাহির থেকে সংখ্যা নিয়ে আসব। কিভাবে আনলাম, +1, এটিকে যদি আমরা বাদ দিতে চাই কি দরকার, এটির বিপরীতটা দরকার। +1-এর বিপরীত -1 নিয়ে আসলাম, আমরা এই পক্ষের মধ্যে -1 নিয়ে আসলাম, তার কারণ বাহির থেকে একটা আনা যায় না, উভয় পক্ষে নিয়ে আসতে হয়, এক পক্ষে আনা যায় না, উভয় পক্ষে নিয়ে আসতে হবে। তাহলে এই যে এখানের মধ্যে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে আনবো নাকি এখানে আনবো। মনে রাখতে হবে চলক যেই দিকে আসে
চলক যেই দিকে আছে আমরা ওই পক্ষের সংখ্যাগুলো নিয়ে আসার চেষ্টা করব। অর্থাৎ চলকের যেই দিক, এখানে চলক আছে বাম পক্ষে, তাহলে আমরা বাম পক্ষের সংখ্যাগুলোকে আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য থাকবে চলকটাকে একা বানানোর জন্য। এখানে চলকের সাথে 2 আবার যে 1 এগুলো আছে, আমরা 1 বাদ দিব, 2 বাদ দিব, এক্সকে একা রাখার চেষ্টা করব। এটা থাকবে আমাদের উদ্দেশ্য। তাহলে +1কে বাদ দিতে হলে -1 দরকার, উভয় পক্ষে নিয়ে আসলাম, +1 বাদ। এখন এক্স এর সাথে 2 গুণাকারে আছে, 2কেও বাদ দিতে হবে। তাহলে আমরা এই 2কে যদি বাদ দিতে চাই, এখানে গুণাকার, তাহলে আমরা ঠিক তার বিপরীতটা ভাগ আকারে 2 নিয়ে আসবো উভয় পক্ষে। ফলাফল x = 4। তাহলে নির্ণয় x এর মান হলো 4। তাহলে আমরা এই যে দুইটি অঙ্ক সমাধান করলাম, এই 6 নম্বর অঙ্কটার যেভাবে সমাধান করলাম, 7 নম্বর অঙ্কটা আমরা এই একইভাবে সমাধান করব। আপনারা নিজেরাই এই অঙ্কটির সমাধান করতে পারবেন আমরা আশা করি ইনশাআল্লাহ। আমরা এখানের মধ্যে আরও নতুন কিছু প্রশ্ন লিখে নিলাম যে নিচের সমীকরণগুলো সমাধান করো। আগের মতোই আমরা এখানে আরও কয়েকটি সমীকরণ তুললাম এবং এই সমীকরণগুলোতে সবগুলো বিয়োগ চিহ্ন রয়েছে। আমরা সবগুলো বিয়োগ চিহ্নগুলোকে একসাথে লিখলাম, আর আগের অঙ্কটাতে সবগুলো যোগ চিহ্ন ছিল। এখন এই অঙ্কটার মধ্যে এই যে y - 5 = 11 কীভাবে করব, আমরা একই রকমভাবে একটু আগে যেভাবে করলাম এখনও ওই একই রকমভাবে করব। -5 এটিকে যদি আমরা অপরপক্ষে নিয়ে যাই +5, অর্থাৎ সংখ্যাটিকে অপরপক্ষে নিয়ে গেলে চিহ্নটা পাল্টে দিব, অর্থাৎ চলককে একা রাখার চেষ্টা করব। তাহলে আমরা যদি -5কে ডান দিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে +5। তাহলে 11 আর +5 কত হয় 16, y এর মান 16। আমরা যদি এখানে 16 বসাই, 16 থেকে 5 বিয়োগ করলে 11 সমান হবে। সমীকরণটি সঠিক। এভাবে করে আমরা এই 3টি অঙ্ক করব। এরপরে এই যে দুইটি লাস্টের যেই দুইটি অঙ্ক 5 নম্বর, কিন্তু তার আগে এটা নিয়ে একটা কথা বলি যে এই যে 4x - 5 = 11 আমরা এখানে কি করব। আমরা -5কে যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে 11 আর 5 যোগ করলে হয় 16। তাহলে 4x = 16। তাহলে x এর সাথে 4 আছে গুণাকারে, তাহলে 4 অপর দিকে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে 16 ডিভিশন 4। তাহলে 16কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি ফলাফল বের হয় 4। 16কে 4 দ্বারা ভাগ করলে 4 বের হয়। তাহলে x এর মান 4। তাহলে 4 × 4, 4 × 4 = 16, 16 থেকে 5 বিয়োগ করলে 11। তাইলে উভয় পক্ষ সমান। এইভাবে করে আমরা অঙ্কগুলো করব। লাস্টের যেই দুইটি অঙ্ক এখন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই যে এখানে 4 নম্বর অঙ্কটা 7x - 2 = x + 16, এখানে আমরা লক্ষ্য করলে দেখব যে সমান চিহ্নের বাম দিকেও x আছে, ডান দিকেও x আছে, অর্থাৎ উভয় পক্ষে চলক আছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, আমরা এখন এখানে লিখব সমাধান। তাহলে আমরা লিখলাম সমাধান। সমাধান লিখে আমাদের এই যে 4 নম্বর যেই প্রশ্নটা, আমরা এখন এই প্রশ্নটা এখানের মধ্যে উঠাবো। 7x - 2 = x + 16। তাহলে এখন পরবর্তী লাইনে কি করব, আমরা এই অঙ্কটা আমি এখন দুই পদ্ধতিতে দেখাই দিব, আপনারা যে কোনো একটা পদ্ধতিতে করে ফেলবেন। তাহলে 7x, এই যে x আমরা চলকগুলোকে একদিকে নিয়ে আসার চেষ্টা করব আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে +x, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে +x যদি এইদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে -x = আগে থেকে এখানে 16 আছে, 16 রেখে দিলাম। আর এই যে -2 তাকে এখন আমরা এইদিকে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে +2। একসঙ্গে দুই দিকে পাল্টাই ফেললাম। কিভাবে, -2 নিয়ে আসলাম ডান দিকে +2, আর +x নিয়ে গেলাম বাম দিকে -x। এখন আমাদের পরবর্তী লাইন, আমরা যদি 7টা x থেকে একটা x বাদ দিই তাহলে থাকে 6টা x, 6x = 16 আর 2 যোগ করলে হয় 18, বা x = 18। কী করব এখন, 6 এখানে গুণাকারে, তাহলে করব ভাগ, 18 ভাগ 6, অতএব x = 3। 18-র মধ্যে 6 যায় 3 বার, 3 × 6 = 18, অতএব নির্ণয় x এর মান হলো 3। আমরা এটা অ্যান্সার হিসেবে লিখে দিব যে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3। আমরা যদি এখানে x এর জায়গাতে 3 বসাই, এখানে x এর জায়গাতে 3 বসাই, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে 3 × 7 = 21, 21 থেকে 2 বিয়োগ করলে হয় 19, আর 16 আর 3 যোগ করলে হয় 19। বাম পক্ষ ডান পক্ষ সমান, সমীকরণটি সঠিক। এখন আমরা এই পক্ষে এই একই প্রশ্ন আবার উঠাবো এই দিকে। তাহলে আমরা লিখলাম 7x - 2 = x + 16। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখানের মধ্যে আর কোনো কিছু বাম দিক থেকে ডান দিকে নিব না, আমরা এখন বাহির থেকে অঙ্কের মধ্যে নিয়ে আসব। তাহলে এখানেও x আছে, এখানেও x আছে। আমরা কি করব, আমরা এক পক্ষের কাজ করতে থাকবো, আরেক পক্ষ যেভাবে আছে ওইভাবে করে রেখে দিব। আমরা এই যে এখানে 7x - 2, আমরা যদি এই -2কে বাদ দিতে চাই তাহলে আমার অঙ্কে কী নিয়ে আসতে হবে, +2 নিয়ে আসতে হবে। তাহলে 7x - 2 + 2, এই যে আমি বাহির থেকে +2 আনলাম,
এই প্লাস টুকে এখন এই পক্ষেও নিয়ে আসব। আমরা প্লাস টু নিয়ে আসলাম, এখন আমরা ব্র্যাকেটে লিখে দিব উভয় পক্ষের সাথে 2 যোগ করে। এখন আমরা এখানে অঙ্কটা করি। পরবর্তী লাইনে 7x আর এই যে প্লাস টু মাইনাস টু, 2 থেকে 2 বিয়োগ করলে 0 থাকে, এটা লেখার দরকার নাই, তাহলে শুধু থাকবে 7x। আর এখানে x প্লাস 16 আর 2 যোগ করলে হয় 18। তাহলে আমাদের অঙ্কটা এখন এরকম হয়ে গেল 7x ইকুয়াল টু এক্স প্লাস 18। এখন আমরা অঙ্কটা কি করতে পারি? এখন আমরা অঙ্কটা করব যে এই যে এখানের মধ্যে x আছে আর এখানেও x আছে, আমরা যে কোনো এক দিকের x বাদ দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ উভয় পক্ষে আমরা চলক রাখবো না, আমরা যে কোনো একটি পক্ষে চলক রাখবো, আরেকটি পক্ষের চলককে বাদ দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন যদি আমরা এই যে এখানে 7x আছে, ঠিক আছে ভালো, এই যে ডান পক্ষে যে x আছে তাকে যদি আমরা বাদ দিতে চাই, তাহলে আমরা অঙ্কে কি করতে হবে? আমরা পরবর্তী লাইনে করব এইরকম যে এই যে x, এখানে কয়টা x? একটা x, এবং এই এক্সটা কি আকারে আছে? এখানে কোনো চিহ্ন নাই, মানে প্লাস এক্স। তাহলে অঙ্কের মধ্যে আছে প্লাস এক্স। আমি যদি প্লাস এক্স বাদ দিতে চাই তাহলে আমি কী করব? মাইনাস এক্স করবো, তাহলেই তো এটা 0 হয়ে যাবে, মানে নাই, থাকবে না। তাহলে এখানেও একই কাজ আমরা করব, যে আমরা আমাদের অঙ্কে বাহির থেকে প্লাস এক্সের বদলে মাইনাস এক্স নিয়ে আসবো, তাহলে প্লাস এক্স বাদ হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স, এক্স প্লাস 18 মাইনাস এক্স। ভালো করে খেয়াল করেন, আমরা বাম পক্ষেও মাইনাস এক্স নিয়ে আসলাম। এটা কিন্তু আমরা বাম পক্ষের জন্য আনি নাই, ডান পক্ষের প্লাস এক্স বাদ দেওয়ার উদ্দেশ্যে আমরা এই মাইনাস এক্স নিয়ে আসছি। এখন উভয় পক্ষে আনতে হবে নিয়ম। তাহলে আমরা বাম পক্ষেও মাইনাস এক্স নিয়ে আসলাম, ডান পক্ষেও মাইনাস এক্স নিয়ে আসলাম। এখন এই কথাটা আমরা একটু এখানে লিখে দেব যে উভয় পক্ষ থেকে এক্স বিয়োগ করে, এই কথাটা আমরা লিখে দিলাম। এখন পরবর্তী লাইনে আমরা অঙ্কটা করি। আমরা যদি 7টা এক্স থেকে একটা এক্স বিয়োগ করে দিই, আর থাকে 6টা এক্স, আর এখানে প্লাস এক্স মাইনাস এক্স, একটা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে আর এক্স থাকে না, শুধু থাকে 18। এখন দেখেন আমাদের অঙ্কটা কিন্তু স্বাভাবিকভাবে, অর্থাৎ সাধারণ যেই নিয়ম সেই নিয়ম অনুযায়ী হয়ে গেছে। 6x ইকুয়াল টু 18। পরবর্তী লাইনে আমাদের এখানে কি করতে হবে? আমাদেরকে এক্সকে একা রাখতে হবে। তাহলে 6 এখানে এক্সের সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা তাকে ভাগ করব, বাহির থেকে সংখ্যা নিয়ে আসব। 6 কীভাবে নিয়ে আসবো? ভাগ আকারে, কারণ এখানে গুণ আকারে আছে, তাহলে আমরা অঙ্কে ভাগ আকারে 6 নিয়ে আসব। এখানেও আমরা 18কে 6 দ্বারা ভাগ করব। অতএব 6 কাটা থাকে শুধু এক্স, 18-র মধ্যে 6 যায় 3 বার, এক্স ইকুয়াল টু 3। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় এক্সের মান হলো 3। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে দুইটি কিন্তু একই অঙ্ক। এই অঙ্কের মধ্যে আমরা বাহির থেকে কিছু আনি নাই, আমরা এক পক্ষ থেকে আরেক পক্ষের সংখ্যাগুলো নিয়ে গেছি, এইভাবে করে অঙ্কটা করলাম, এক্সের মান 3। আর এখানে আমরা কোনো কিছু সরাসরি একদিক থেকে আরেক দিকে নেই নেই, আমরা বাহির থেকে নিয়ে এসে এসে বাদ দেওয়ার চেষ্টা করছি। এখানে যেটা আছে বাহির থেকে তার বিপরীতটা নিয়ে আসছি, সংখ্যাটা বাদ যাবে। তাহলে -2 বাহির থেকে নিয়ে আসলাম +2, এদিকেও +2। এখন এখানে মাইনাস, এই যে এখানে প্লাস এক্স, এটাকে বাদ দিতে হইলে আমার -x দরকার, আমরা বাহির থেকে -x নিয়ে আসলাম, এভাবে করে। এখন এখানে 6 বাদ দেওয়া দরকার, 6 এখানে আছে গুণ আকারে, বাহির থেকে নিয়ে আসলাম 6 ভাগ আকারে, তাহলে থাকলো শুধু x ইকুয়াল টু 3। তাহলে আমরা এই দুই পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি অনুসারে আমরা অঙ্ক করতে পারবো। এখন আমরা তো এই যে 4 নম্বর অঙ্কটা বুঝলাম, 5 নম্বর অঙ্কটা কি? 3 - x ইকুয়াল টু 14। এই প্রশ্নের সমাধান আমরা এখন করব। আমরা এখন সর্বশেষ যে 5 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটার সমাধান করব 3 - x ইকুয়াল টু 14। এটা কিভাবে করব? আমরা আগে প্রশ্নটি এখানে লিখে নিই। আমরা এখন এই অঙ্কটির সমাধান করার সময় যেই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে, চলকের সামনে মাইনাস চিহ্ন, আমরা কখনো চলককে মাইনাসে রাখবো না, সবসময় চলককে প্লাস চিহ্নে রাখার চেষ্টা করব। তাহলে এই যে এখানে চলকের সামনে মাইনাস, আমরা এখন এখানে একটা চালাকি করার চেষ্টা করব। সেটা কি? সেটা হচ্ছে 3, এখানে 3 থাকলো, আমরা -xকে ডান দিকে পাঠিয়ে দিব, অপরপক্ষে পাঠিয়ে দিব। তাহলে -x অপরপক্ষে গেলে কি হবে? আগে থেকে এখানে 14 আছে, আর -x এটা যখন অন্যদিকে চলে আসবে হয়ে যাবে +x। তাহলে এখন আমাদের চলকটা প্লাস আকারে আছে। আমরা পরবর্তী লাইনে গিয়ে 3 আর এই যে 14, এটা এখানে প্লাস, যদি এই দিকে নিয়ে আসি -14, আমরা চলককে একা রাখার চেষ্টা করতেছি। তাহলে +14 এদিকে আসলে -14, আর এখানে x। এখন আমরা এখানে কাজটা করব, 3 থেকে 14 মাইনাস করব। এখন 3 থেকে কি 14 বিয়োগ করা যায় না? এখন আমরা কি করতে পারি? বিয়োগ যেহেতু আছে, বিয়োগ আমাকে করতেই হবে।
তাহলে আমরা একটা কাজ করি, 3 থেকে 14কে বিয়োগ করতে না পারলে 14 থেকে 3কে বিয়োগ করে দিই। বিয়োগ যেহেতু আমাকে করতেই হবে, 14 থেকে 3 বিয়োগ করলে আর থাকে 11। এখন আমরা যদি এই চিহ্নটাকে বাদ দিই, চিহ্ন ছাড়া যদি আমরা হিসাব করি, তাহলে 3 আর 14 বড় কোনটা, সেই হিসাবে 14 বড়। 14-র সামনে মাইনাস চিহ্ন, তাহলে ফলাফলে মাইনাস চিহ্ন ইকুয়াল টু এক্স। তাহলে -11 ইকুয়াল টু এক্স। আমরা এটাকে লিখতে পারি অতএব এক্স ইকুয়াল টু -11, কারণ -11 ইকুয়াল টু এক্স, তাহলে এক্স ইকুয়াল টু -11, অর্থাৎ আমরাও এইভাবে করে লিখে দিলাম, এক্সটাকে এইদিকে -11টাকে এইদিকে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি উভয় পক্ষকে একসঙ্গে দুই দিকে নিয়ে যাবেন, অর্থাৎ পুরো বাম পক্ষকে ডান পক্ষে এবং ডান পক্ষকে বাম পক্ষে, এবং এখানে খেয়াল রাখতে হবে জিনিসটা যেন একসঙ্গে হয়। আপনি যদি পুরো বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে যান কিন্তু ডান পক্ষকে বাম পক্ষে আনেন নাই, তাহলে কিন্তু হবে না, তাহলে আপনাকে চিহ্ন পাল্টাইতে হবে। কিন্তু আপনি যদি পুরো বাম পক্ষ এবং ডান পক্ষ একই সঙ্গে এই দুইটি পক্ষকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেন, তাদের জায়গা পরিবর্তন করে ফেলেন, তাহলে সেখানে কোনো চিহ্ন পরিবর্তন করতে হবে না। যেমন এটার উদাহরণ আমরা দিই, 3 - x = 14। এখন আপনি চাইলে কিন্তু এখানে আমি দেখাই 14 = 3 - x লিখতে পারতেন, কোনো সমস্যা নাই। আমরা পুরো বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে গেলাম, ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসলাম, একই সঙ্গে বাম পক্ষকে ডান পক্ষে, ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। কিন্তু আপনি যদি বাম পক্ষের কোনো কিছুকে ডান পক্ষে নেন অথবা ডান পক্ষের কোনো কিছু বাম পক্ষে নেন, তখন চিহ্ন পরিবর্তন হবে। কিন্তু একই সঙ্গে সম্পূর্ণ বাম পক্ষ এবং সম্পূর্ণ ডান পক্ষকে আপনি তাদের জায়গা পরিবর্তন করে ফেললে সেখানে চিহ্নের পরিবর্তন হবে না। এই কাজটা এখানে ঘটছে। -11 = x। আমি এখন বাম পক্ষকে ডান পক্ষে, ডান পক্ষকে বাম পক্ষে একসঙ্গে কাজটা করছি, চিহ্নের পরিবর্তন হবে না। এটাই হচ্ছে আমাদের ফলাফল। আমরা লিখব অতএব নির্ণেয় x এর মান -11। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। আমরা যদি এই x এর জায়গাতে যদি -11 বসাই, তাহলে ব্র্যাকেটের মধ্যে -11 বসাবো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন 3 আর 11 যোগ করলে 14, এদিকেও 14, উভয় পক্ষ সমান হয়ে যাবে। এখন এই অঙ্কটা আমরা আরেকভাবে করব, সেটা হচ্ছে 3 - x = 14, বা এখন আমরা কি করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে +3, আমরা যদি এই +3কে সরাইতে চাই, তাহলে আমরা আমাদের অঙ্কে -3 নিয়ে আসব, পাশে লিখে দিব উভয় পক্ষ থেকে 3 মাইনাস করে। তাহলে আমরা এখানে কথাটা লিখে নিলাম যে উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে। পরবর্তী লাইনে কি হবে সেটা হচ্ছে +3 - 3, 3 থেকে 3 মাইনাস করলে 0 থাকে, তাহলে থাকবে এখানে -x, আর এখানে 14 থেকে 3 বিয়োগ করলে আর থাকে 11। এখন আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা চলককে মাইনাস আকারে রাখবো না, চলককে সবসময় প্লাস আকারে রাখবো। এখন এই মাইনাসকে আমার তাহলে সরাইতে হবে, তাহলে আমরা এখানে কী করতে পারি, এখানে সেটা হচ্ছে এই মাইনাসকে সরাইতে হইলে আমার অঙ্কের মধ্যে আমরা একটা মাইনাস নিয়ে আসবো, মাইনাসে মাইনাসে সরে যাবে। কিভাবে সেটা হচ্ছে এই যে -x, আমরা যদি এখন এটা এইভাবে লিখি যে -x * -1, আমরা যদি এই কাজটা করি তাহলে কি হবে, সেই ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস, এক্সকে যদি 1 দ্বারা গুণ দিই x হবে। জিনিসটা আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে এতক্ষণ যাবত তো যেই সংখ্যাটা ছিল এই যে এখানে +3কে সরাইতে চাই, এই জন্য আমরা -3 নিয়ে আসছি, কিন্তু এখানে আমরা মাইনাসকে সরাইতে চাই। আমরা কি অঙ্কের মধ্যে বলতে পারবো যে -x আবার হচ্ছে গিয়ে প্লাস, তাহলে -x আর হচ্ছে প্লাস, আমরা বিপরীত চিহ্নটা তাহলে যদি নিয়ে আসি, তাহলে প্লাসে মাইনাসে তো মাইনাসই থাকে, পরিবর্তন তো আর হয় না। এই জন্য আমাদেরকে এই অঙ্কের মধ্যে গুণ করতে হবে, এই মাইনাস চিহ্নটা নিয়ে এসে গুণ করতে হবে। তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, এক্সকে 1 দ্বারা গুণ দিলে এক্সই থাকে, কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এটা রাখবো। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখবো যে অতএব x = আমরা এখানের মধ্যে আগে কাজটা শেষ করি, আগের লাইনে তো কাজ শেষ হয়নি, সেটি হচ্ছে -x, তাকে আমরা -1 দ্বারা গুণ করলাম। তাহলে আমরা যেহেতু বাহির থেকে -1 দ্বারা গুণ করছি, এক পক্ষে করা যাবে নাকি উভয় পক্ষেই করতে হবে? উভয় পক্ষেই করতে হবে। তাহলে আমরা এখন এখানের মধ্যে 11 লিখে তাকেও আমরা -1 দ্বারা গুণ করব। মনে রাখতে হবে বাহির থেকে কিছু আনলে এক পক্ষে আনা যায় না, উভয় পক্ষেই আনতে হয়, যেটাই আনি না কেন।
তাহলে আমার এই অঙ্কে মাইনাস দূর করার জন্য বাহির থেকে -1 গুণ করতে হয়েছে। তাহলে ঠিক এই -1 আমরা ডান পক্ষেও গুণ করব। তাহলে এখন আমরা ব্র্যাকেটে কথাটা লিখে দিতে হবে যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। তাহলে আমরা এই কথাটা এখানে লিখে নিলাম, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। বাম পক্ষকেও -1 দ্বারা গুণ করলাম, ডান পক্ষকেও -1 দ্বারা গুণ দিলাম। এখন আমাদের ফলাফল কী বের হবে যে x ইকুয়াল টু যে মাইনাসে মাইনাসে প্লাস x 1 দ্বারা xকে গুণ দিলে xই হয়। এখন 11-এর সামনে কোনো চিহ্ন নাই, অর্থাৎ প্লাস চিহ্ন, আর এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস চিহ্ন। তাহলে এখানে মাঝখানে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস। আমরা যদি প্লাস এবং মাইনাস গুণ করি, প্লাস এবং মাইনাস গুণ করি, তাহলে মাইনাস হয়ে যায়। 11 একে 11, তাহলে x ইকুয়াল টু -11। অতএব নির্ণেয় x এর মান -11। এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করলাম এটা তো আমরা একটু আগে বললাম, এটা আরেকবার বলে দিই। 3 - x ইকুয়াল টু 14। আমাদের কাজ হচ্ছে চলককে একা রাখতে হবে। তাহলে চলকের সাথে এই যে +3 এটিকে সরানোর জন্য আমরা এটিকে অপরপক্ষে নিয়ে যাব না। এই অঙ্কে এইভাবে করলে নেওয়া যাবে, কিন্তু এখানে আমরা কোনো কিছু সরাসরি অপরপক্ষে নিব না, বাহির থেকে নিয়ে আসব। তাহলে +3 সরানোর জন্য এটার বিপরীত নিয়ে আসব -3। ডান পক্ষেও নিয়ে আসলাম -3, ব্র্যাকেটে লিখে দিলাম যে উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে। পরবর্তী লাইন +3 - 3 বাদ হয়ে গেল, থাকলো শুধু -x। 14 থেকে 3 বিয়োগ করলে থাকলো 11। এখন চলককে বিয়োগ আকারে রাখা যাবে না, চলককে যোগ আকারে রাখতে হবে। তাহলে এই যে মাইনাস এটাকে সরাইতে হবে। এটিকে সরানোর জন্য যেই কাজটা আমাদেরকে করতে হবে, -1 দ্বারা গুণ দিতে হবে। তাহলে গুণ, এখানে শব্দটা খেয়াল করবেন, গুণ। আমরা যদি -1 দ্বারা গুণ দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এক্সকে যদি 1 দ্বারা গুণ দিই, 1 দ্বারা যাকেই গুণ দিই না কেন সেটাই হয়। তাহলে 1 দ্বারা যদি এক্সকে গুণ দিই এক্সই হবে। প্লাসে মাইনাসে মাইনাস, 11 দ্বারা 1কে গুণ দিলে 11 একে 11। তাহলে x ইকুয়াল টু -11। আমরা বলতে পারি নির্ণেয় x এর মান হলো -11। আমরা যদি x এর জায়গাতে -11 বসাই তাহলে এই উভয় পক্ষ সমান হবে। তাহলে আশা করি আমরা এই 5 নম্বর অঙ্কটা কীভাবে করে করতে হবে আমরা এটা বুঝাতে সক্ষম হলাম। আমরা এই পদ্ধতিতে যত অঙ্ক আসবে আমরা সবগুলো করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা এই যে সমীকরণগুলো কিভাবে করে সমাধান করতে হয়, আমরা প্রত্যেকটা অঙ্কের 2টা করে পদ্ধতি দেখালাম। আপনাদের যেই পদ্ধতি মন চাবে, যেটা করতে ভালো লাগবে, আপনারা সেই পদ্ধতি করে দিবেন। যে কোনো একটি পদ্ধতি অনুসারে অঙ্ক করলে অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখন এখানে আমরা আরও নতুন করে কয়েকটি প্রশ্ন লিখলাম। এখানে লেখা রয়েছে সমীকরণ গঠন করে সমাধান করো। অর্থাৎ এই যে প্রশ্নগুলো আমাদেরকে নিজেদেরকে সমীকরণ গঠন করতে হবে, তারপর সমাধান করতে হবে। এতক্ষণ যাবৎ সমীকরণ গঠন করা ছিল, আমরা তার সমাধান করছি, কিন্তু এখন সমীকরণ গঠন করা নাই। এখানে যেই লেখাগুলো রয়েছে তার ভিত্তিতে আমাদেরকে সমীকরণ গঠন করতে হবে এবং সেই সমীকরণের সমাধান করতে হবে। এখানে 1 নম্বর যেই প্রশ্ন, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। অর্থাৎ এমন একটি সংখ্যা রয়েছে যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। এখন সেই সংখ্যাটিকে আমরা জানি না, সেই সংখ্যাটি এখন আমরা এখানে লিখব। যেহেতু সংখ্যাটি আমাদের জানা নেই, তাহলে সবার প্রথমে আমরা লিখব মনে করি সংখ্যাটি x। অর্থাৎ আমরা সংখ্যাটিকে ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে x। এই x এর দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। এখন x এর দ্বিগুণ কত? দ্বিগুণ মানে 2 গুণ। তাহলে আমরা এখন লিখব সংখ্যাটির দ্বিগুণ সমান। তাহলে সংখ্যাটির দ্বিগুণ মানে কি? x এর দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 গুণ। তাহলে x কে আমরা 2 দ্বারা গুণ দিব, 2 × x। x এর 2 গুণ মানে দ্বিগুণ। তাহলে x কে যদি 2 দ্বারা গুণ দেই তাহলে ফলাফল হয় 2x। তাহলে আমরা পেলাম এই যে 2x। এই 2x এর সাথে কি বলা হয়েছে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তাহলে আমরা বলবো x এর দ্বিগুণ হচ্ছে 2x। এই 2x এর সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। আবারও বলতেছি, সংখ্যাটি হচ্ছে x, x এর দ্বিগুণ হচ্ছে 2x। এই 2x এর সাথে 6 যোগ করলে যোগফল হবে 14। আমরা এখন লিখব প্রশ্ন মতে, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী একটি সংখ্যা x, x এর দ্বিগুণ হচ্ছে 2x, 2x এর সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। আমরা সমীকরণ গঠন করে ফেললাম। এভাবে করে সমীকরণ গঠন করতে হবে। সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে 2x,
তার সাথে 6 যোগ করলে যোগফল হবে 14, অর্থাৎ 14 সমান হবে। এখন আমরা এটির সমাধান করব। একটু আগে আমরা যেভাবে করে শিখে আসছি ওই একই পদ্ধতিতে এখানে করে দিব। 2x প্লাস 6 অপর দিকে চলে গেলে হয়ে যাবে -6, আগে থেকে 14 রয়েছে, প্লাস 6 এদিকে আসলে হয়ে যাবে -6, বা 2x ইকুয়াল টু 14 থেকে 6 বিয়োগ করলে হয় 8, বা x ইকুয়াল টু, এখানে x এর সাথে 2 গুণাকারে আছে, এদিকে আসলে হবে ভাগ, 8কে 2 দ্বারা ভাগ করতে হবে, অতএব x ইকুয়াল টু 4। আমরা সংখ্যাটি পেয়ে গেলাম 4, তার কারণ সবার প্রথমে আমরা লিখে নিছি, মনে করি সংখ্যাটি x, আর এখন x এর মান বের হয়েছে 4, তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি হচ্ছে 4। আসলে আমরা অঙ্কটা একটু মিলাই, অঙ্কটা হয়েছে কি হয় নাই। এই যে 4, তাহলে 4 এর দ্বিগুণ কত? 4 দুগুণে 8, 8-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে হয় 14, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান, তার মানে আমাদের সমীকরণটাও বানানো ঠিক হয়েছে, সমাধানটাও ঠিক হয়েছে। আমরা এখন লিখব যে অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 4। আমরা এখানে লিখে নিব অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 4, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এই প্রশ্নটার সমাধান কিভাবে করলাম আরেকবার বলে দিই। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? ওই সংখ্যাটি কত আমাদের জানা নাই, সংখ্যাটি আমরা ধরে নিলাম x, x এর দ্বিগুণ হচ্ছে 2x, মানে 2 গুণ 2x, এই 2x এর সাথে মানে সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল হবে 14। আমরা সমীকরণ গঠন করলাম, তার সমাধান করলাম, x ইকুয়াল টু 4, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 4। এই 4-এর দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। আমরা তাহলে এখানে এই অঙ্কটির সমাধান করলাম। এখন এই যে 2 নাম্বার যেই প্রশ্ন, সেটিতে বলা হয়েছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। অর্থাৎ এমন একটি সংখ্যা রয়েছে যেই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে আমরা কি করব? আমরা এটার মতোই করব, যে আমরা বলবো মনে করি সংখ্যাটি x। এখন আরেকটা কথা বলি, এই যে আমরা এখানে x লিখলাম, x এ কি ধরা বাধ্যতামূলক না? এটা আপনি যে কোনো একটা কিছু ধরতে পারবেন। আপনি চাইলে y ধরতে পারবেন, p ধরতে পারবেন, m ধরতে পারবেন, b ধরতে পারবেন, অর্থাৎ যে কোনো একটি চলক আপনি ধরে নিতে পারবেন, যার মান আমরা জানি না, আমরা মান বের করব, এটা আমরা নিজেরা ধরে নিছি। তাহলে মনে করি সংখ্যাটি x, 2 নাম্বার অঙ্কের কথা বলতেছি, মনে করি সংখ্যাটি x। এবার প্রশ্ন মতে এখানে তারা বলছে যে ওই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হবে 11। তাহলে অঙ্কটা কি হবে? আমি শুধু প্রশ্ন মতেরটা করতেছি, যে আমরা ধরে নিলাম সংখ্যাটি x, তাহলে x থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। এই যে আমরা সমীকরণ গঠন করলাম যে সংখ্যাটি হচ্ছে x, x থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 সমান হবে। তাহলে আমরা এখানে এটা লিখে দিলাম যে 11 সমান হবে। এটা হচ্ছে সমীকরণ, এটা আমরা পরবর্তীতে সমাধান করব, তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 2 নম্বর অঙ্কটা আমরা পারবো। 3 নম্বর অঙ্কটা বলা হয়েছে কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। অর্থাৎ এমন একটি সংখ্যা রয়েছে যার 7 গুণ 21-এর সমান, তার 7 গুণ হবে 21-এর সমান। আর 4 নম্বর প্রশ্নটা, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। আমি এখন এই 4 নম্বর প্রশ্নটা করাবো, কারণ যদি আমি 4 নম্বর প্রশ্নটা করাই তাহলে 3 নম্বর প্রশ্নটা অটোমেটিক করা হয়ে যাবে। তাহলে 4 নম্বর প্রশ্নটা বলা হয়েছে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। অর্থাৎ এখানে আমাদেরকে এমন একটা সংখ্যা বের করতে হবে যার 4 গুণের সাথে 3 যোগ করব। সবার প্রথমে 4 গুণ বের করব, তার সাথে 3 যোগ করব, তাহলে যোগফল হবে 23। অঙ্কটা আসেন আমরা করি। আমরা যেহেতু সংখ্যাটি জানি না, আমরা সবার প্রথমে একই রকমভাবে সংখ্যাটি ধরে নিব। আমরা এখানে লিখব যে 4 নম্বর প্রশ্ন, মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি হলো x, এটা আমরা ধরে নিলাম যে মনে করি সংখ্যাটি x। এখন আমাদেরকে কোন সংখ্যার 4 গুণের সাথে, অর্থাৎ এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির 4 গুণ বের করে নিতে হবে। আমরা এখন এখানে লিখব যে সংখ্যাটির 4 গুণ সমান, তাহলে সংখ্যাটির 4 গুণ কত হবে? সংখ্যাটি হচ্ছে x, তার 4 গুণ, সংখ্যাটির 4 গুণ, x-কে 4 দ্বারা গুণ দিলে হয় 4x। তাহলে এখন আমরা প্রশ্ন মতে এখানে সমীকরণটা গঠন করব। কিভাবে গঠন করব? তারা বলছে কোন সংখ্যার 4 গুণের সাথে
3 যোগ করলে যোগফল 23 হবে। আমরা বললাম যে সংখ্যাটি হচ্ছে x, তাহলে x এর 4 গুণ হচ্ছে 4x। এই যে সংখ্যাটির 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। আমি আবার বলতেছি, সংখ্যাটির 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। এখন আমরা সমীকরণ গঠন করলাম, এখন আমরা সমাধান করব। 4x এই যে +3 তাকে আমরা অপরপক্ষে নিয়ে গেলে অপরপক্ষে ইতিমধ্যে 23 আছে, আর +3 যদি এদিকে নিয়ে যাই -3 হবে, বা 4x = 23 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে হবে 20, বা x = 20। এখন এই যে x এর সাথে 4 এখানে গুণ আকারে আছে, এদিকে আসলে হবে ভাগ 4। অতএব x = আমরা যদি 20 কে 4 দ্বারা ভাগ করি তাহলে হয় 5। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 5। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করলাম আরেকবার বলে দেই। আমাদেরকে বলছে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। অর্থাৎ এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হয়। আমরা সংখ্যাটি জানি না, আমরা সংখ্যাটি ধরে নিলাম যে সংখ্যাটি x, চাইলে এখানে অন্য কিছুও ধরতে পারতাম। সংখ্যাটি x, তাহলে সংখ্যাটির 4 গুণ কত? সংখ্যাটির 4 গুণ হচ্ছে 4 দ্বারা গুণ করব, তাহলে 4x। তাহলে প্রশ্নটা হচ্ছে এই যে সংখ্যাটির 4 গুণ বের হইল, এই 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। আমরা এখন অঙ্কটার সমাধান করে বের করলাম x = 5, তার মানে সংখ্যাটি হচ্ছে 5। আসেন আমরা অঙ্কটা মিলাই। আমরা যদি এখানে সংখ্যাটি 5 হয়, তাহলে সংখ্যাটি 5 হলে 4 × 5 = 20, x এর জায়গায় যদি 5 বসাই তাহলে 4 × 5, 4 × 5 = 20, তার সাথে যদি 3 যোগ করি তাহলে যোগফল 23। তাহলে যোগফল 23 হয় যদি এই x এর মান 5 হয়। তাহলে আমরা বলতে পারি যে নির্ণেয় সংখ্যাটি হলো 5। তাহলে আমরা এই যে আমাদের 4 নম্বর এই প্রশ্নটার আমরা সমাধান করলাম যে নির্ণেয় সংখ্যাটি হলো 5। এখন আমরা আমাদের এই 3 নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে, 21 হবে। এই যে আমরা 4 নম্বর অঙ্কটার সমাধান করলাম, এখান থেকে যদি আমি এই যে +3টাকে বাদ দিয়ে দিই তাহলে 4x = 20 এভাবে করে দেখা যায় যে আমি যদি +3টাকে বাদ দিই। একই রকমভাবে এখানের মধ্যে বলা হয়েছে কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। সেটা করব কিভাবে? সেটা হচ্ছে আমরা যদি সংখ্যাটা জানি না সংখ্যাটা কত, আমরা যদি সংখ্যাটাকে ধরি যে সংখ্যাটা হচ্ছে x, সংখ্যাটা যদি x, তাহলে x এর 7 গুণ কত? 7x। ভালো করে খেয়াল করবেন, একটি সংখ্যা আমরা ধরে নিলাম x, তার 7 গুণ হচ্ছে 7x। আমাদের প্রশ্নে বলছে যে 7 গুণ সমান 21, 7 গুণ সমান 21। আমরা কিন্তু সমীকরণ গঠন করে ফেললাম। আমাদের 3 নম্বর প্রশ্নের সমীকরণ এটা যে 7x = 21, সংখ্যাটি হচ্ছে x, x এর 7 গুণ হলো 7x, এই 7x সমান 21। এখন আমরা x এর সাথে 7 গুণ আকারে আছে, 7 এদিকে আসলে ভাগ হয়ে যাবে, 21কে 7 দ্বারা ভাগ করলে হয় 3, তাহলে x এর মান 3। অঙ্কটা একেবারেই সহজ। তাহলে 3 এর 7 গুণ কত হয়? 3 × 7 = 21, তাহলে 3, সংখ্যাটি হচ্ছে 3, এই 3 এর 7 গুণ সমান 21। তাহলে আমরা আশা করি এখানে যে 4টি প্রশ্ন রয়েছে এই 2টি সমাধান দেখে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান করতে পারবো, এবং এই ধরনের যত প্রশ্ন দিবে আমরা সবগুলো প্রশ্নের এভাবে করে সমীকরণ গঠন করে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এখানে আমরা আরও নতুন করে 2টি প্রশ্ন লিখলাম। এখানের মধ্যে বলা হয়েছে যে 1 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। অর্থাৎ একটি সংখ্যা ওই সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যারই দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। সংখ্যা কিন্তু একটাই, আমরা ওই সংখ্যাটার 4 গুণ বের করব, ওই সংখ্যাটার দ্বিগুণ বের করব, 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করব, দেখব ফলাফল 24 হয় কি না। ওই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে যে কোন সংখ্যার 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হয়। আমরা সংখ্যাটি জানি না, আমরা সংখ্যাটি আবার ধরে নিব। আমরা লিখব সমাধান, মনে করি সংখ্যাটি x। আমরা এই সংখ্যাটি ধরে নিলাম যে মনে করি সংখ্যাটি x। এখন আমাদের এই যে সংখ্যাটি x ধরলাম, এই x এর 4 গুণ বের করতে হবে, এই x এরই দ্বিগুণ বের করতে হবে। কারণ এখানে কিন্তু বলা হয়েছে যে একটি সংখ্যার 4 গুণ থেকে
ওই সংখ্যারই দ্বিগুণ বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখন x এর 4 গুণ কত হয়, দ্বিগুণ কত হয়, সেগুলো আমরা এখন বের করব। এখানে লিখব সংখ্যাটির 4 গুণ সমান, সংখ্যাটির 4 গুণ মানে কি, এই সংখ্যাটিকে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে 4 ইন্টু এক্স, ফলাফল কত, 4x। আমরা যদি x কে 4 দ্বারা গুণ দিই তাহলে 4x হয়। তাহলে এখন আমরা এখানে লিখব যে সংখ্যাটির দ্বিগুণ সমান, দ্বিগুণ মানে কি 2 গুণ, তাহলে আমরা সংখ্যাটিকে 2 দ্বারা গুণ দিব। তাহলে x কে 2 দ্বারা গুণ দিলে হয় 2x। তাহলে সংখ্যাটি হচ্ছে x, x এর 4 গুণ হচ্ছে 4x, x এর দ্বিগুণ হচ্ছে 2x। আমরা এই x এর 4 গুণ থেকে x এর দ্বিগুণ বিয়োগ করব, ফলাফল যেন 24 হয়। তাহলে এখন আমরা লিখব প্রশ্ন মতে আমরা সংখ্যাটির 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করব, ফলাফল হবে 24। পরবর্তী লাইনে গিয়ে আমরা যদি 4টা x থেকে 2টা x বিয়োগ করি তাহলে আর থাকে 2টা x ইকুয়াল টু 24। x এর সাথে 2 গুণ আকারে আসে, অপর দিকে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ আকার। 24কে 2 দ্বারা ভাগ করলে ফলাফল হয় 12 অর্থাৎ 12। তাহলে x এর মান কত, 12। তাহলে আমরা ফলাফল বের করে ফেললাম যে সংখ্যাটি হচ্ছে 12। আমরা যদি 12র 4 গুণ কত হয়, 4 12 48, 12র দ্বিগুণ কত হয়, 12 দুগুণে 24। তাহলে আমরা যদি 48 থেকে 24 বিয়োগ করি ফলাফল কিন্তু 24ই হয়। 48 থেকে 24 বিয়োগ করলে ফলাফল 24 হয়। তাহলে সংখ্যাটি 12। আমরা এটি লিখব যে অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 12। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করলাম আরেকবার বলে দিই। আমাদের এই 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। এখন কোন সংখ্যার 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হয় এটা আমাদের জানা নাই। আমরা প্রথমে সংখ্যাটি ধরে নিব। মনে করি সংখ্যাটি x। তাহলে যেহেতু সংখ্যাটি x, তাহলে x এর 4 গুণ কত, 4x, x এর দ্বিগুণ কত, 2x। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ওই সংখ্যাটির 4 গুণ থেকে ওই সংখ্যাটির দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। আমরা তাহলে 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলাম, ফলাফল 24। এভাবে করে অঙ্কটা আমরা করলাম। x ইকুয়াল টু 12, x এর মান 12। আমরা সবার প্রথমে বলছি সংখ্যাটি হচ্ছে x আর x এর মান 12, তাহলে সংখ্যাটি 12। আমরা বলতে পারি নির্ণয় সংখ্যাটি হলো 12 অর্থাৎ 12। তাহলে এই যে সংখ্যাটি হচ্ছে 12, এই 12 সংখ্যা আমরা এইভাবে বলতে পারি যে 12 সংখ্যাটির 4 গুণ থেকে 12 সংখ্যাটির দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হয়। অর্থাৎ আমরা যদি 4 12 48 থেকে 12 দুগুণে 24, 48 থেকে 24 বিয়োগ করি, বিয়োগফল 24 হবে। তাহলে এইভাবে করে আমরা অঙ্কটা পুরোটা করলাম। 2 নম্বর অঙ্কে কি বলছে, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? এটা তারা জানতে চায় যে কোনো একটি সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত তোমরা নির্ণয় করো। এই একই পদ্ধতিতে আমরা করব। সেটা হচ্ছে সংখ্যাটি তো আমরা জানা নাই, আমরা সংখ্যাটি ধরে নিব। আমরা ধরি যে সংখ্যাটি হচ্ছে x। তাহলে সংখ্যাটি যদি x হয় তাহলে x এর 5 গুণ কত, x এর 5 গুণ হচ্ছে 5x। x এর 3 গুণ কত, x এর 3 গুণ হচ্ছে 3x। তাহলে তারা আমাদেরকে বলছে যে সংখ্যাটির 5 গুণের সাথে 3 গুণ যোগ করতে হবে। তাহলে 5 গুণের সাথে 3 গুণ যোগ করব, যোগ করলে ফলাফল 32 হয়। আমরা কিন্তু সমীকরণ গঠন করে ফেললাম যে একটি সংখ্যা যেই সংখ্যাটির 5 গুণের সাথে 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। এটা আমরা সমাধান করে ফলাফল বের করে ফেলবো। অর্থাৎ দুইটি অঙ্ক একই রকম। এই প্রথম অঙ্কে বলা হয়েছে বিয়োগফল আর দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে যোগফল। অর্থাৎ প্রথম অঙ্কে আমরা বিয়োগ করলাম, দ্বিতীয় অঙ্কে আমরা যোগ করলাম। তাহলে দুইটা অঙ্ক একই রকমের। আমরা এই নিয়মের যত অঙ্ক দিবে আমরা আশা করি সবাই এই নিয়মে করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা নতুন করে দুইটি প্রশ্ন লিখলাম। আমাদের এখানের মধ্যে বলা হয়েছে যে সমীকরণ গঠন করে সমাধান করো দুইটি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা, কলমটির দাম কত? অর্থাৎ এখানে কলমটির দাম জানতে চাই এবং বলা হয়েছে যে কলমের দাম যত টাকা তা থেকে আমরা যদি 2 টাকা কমাই তাহলে দাম হয়ে যায় 10 টাকা।
কলমটির দাম কত এটা তারা জানতে চায়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কলমের দাম তো আমাদের জানা নাই, আমরা তাহলে কলমের দাম ধরে নেই যে কলমের দাম x টাকা। তাহলে কলমের দাম যদি x টাকা হয় তাহলে তারা বলে দিছে যে কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে 10 টাকা হতো। তাহলে কলমের দাম x টাকা, x টাকা থেকে আমরা যদি 2 টাকা কমাই অর্থাৎ বিয়োগ করি, বাদ দিই, তাহলে কলমের দাম থেকে যদি 2 টাকা কমিয়ে দেই তাহলে ফলাফল হয় 10 অর্থাৎ 10। এটি আমাদের সমীকরণ গঠন করা হয়ে গেল। আমরা x এর মান বের করলেই কলমের দাম পেয়ে যাব। তাহলে 1 নম্বর প্রশ্নের আমরা সমাধান করে ফেললাম। এই যে আমরা সমীকরণ আমরা লিখব যে মনে করি কলমটির দাম x টাকা, প্রশ্ন মতে x - 2 = 10, আমরা x এর মান বের করব। এরপরে 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, এখানে আমাদের x এর মান কত বের হয়? আমরা যদি -2 এদিকে নিয়ে আসি তাহলে 10 এর সাথে -2 এদিকে আসলে চলে হয়ে যাবে হচ্ছে +2, তাহলে 10 আর 2 হয় 12, তাহলে x এর মান 12। তাহলে x এর মান যেহেতু 12, আমরা 12 থেকে 2 মাইনাস করলে 10 হয়। তাহলে আমরা বলতে পারি কলমটির দাম 12 টাকা অর্থাৎ 12 টাকা। 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। 2 জনের একত্রে 25টি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে এটা তারা জানতে চায়। তাহলে এখন আমরা করব কিভাবে? সেটি হচ্ছে কণিকার কাছে কতটুকু চকলেট আছে এটা তারা জানতে চায়, আমরা তো জানি না। তাহলে আমরা এখানে ধরবো, আমরা মনে করি কণিকার আছে চকলেট আছে xt, আমরা এইভাবে করে ধরে নিব। তাহলে কণিকার কাছে যতগুলো চকলেট থাকবে মনিকার কাছে তার 4 গুণ চকলেট থাকবে, আর কণিকা মনিকা একসাথে করলে 25টি চকলেট হয়। আমরা এখানে সমাধানটা করি তাহলে বুঝাইতে অনেক সুবিধা হবে। আমরা এখানে লিখব সমাধান। 2 নম্বর প্রশ্ন আমরা এখন সমাধান করব। লিখব মনে করি কণিকার কাছে চকলেট আছে xt। তাহলে কণিকার কাছে চকলেট আছে xt। এখন আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। তাহলে আমরা এখন এটা আমরা বের করব এখানে যে অতএব মনিকার কাছে চকলেট আছে কতগুলো হবে? যেহেতু কণিকার কাছে xt চকলেট আর কণিকার কাছে যতটি তার 4 গুণ চকলেট মনিকার কাছে, 4 গুণ কণিকার কাছে xt, তার 4 গুণ চকলেট হচ্ছে মনিকার কাছে। তাহলে 4 × xt, তাহলে 4xt। তাহলে আমরা বলতে পারি মনিকার কাছে চকলেট আছে 4xt। এখন আমরা লিখব প্রশ্ন মতে। আপনারা চাইলে এখানে আমরা যে টি লিখলাম এই টিটা না লিখলেও চলবে। আপনারা বলতে পারেন যে কণিকার কাছে চকলেটের সংখ্যা x, মনিকার কাছে চকলেট আছে 4x, এভাবে করে লিখলেও চলবে। আমরা এখন আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে যে 2 জনের একত্রে মানে একসাথে 2 জনের একত্রে 25টি চকলেট আছে। তাহলে কণিকার কাছে চকলেট আছে xt, মনিকার কাছে চকলেট আছে 4xt। তাহলে কণিকা এবং মনিকা 2 জনের চকলেট একত্র করলে চকলেট সংখ্যা হয় 25টি। কণিকার চকলেট মনিকার চকলেট একত্রে 25। এখানে আমাদেরকে সংখ্যা জানিয়ে দিল। এই সংখ্যার কারণে আমরা এখন অঙ্কটার ফলাফলটা বের করতে পারবো। পরবর্তী লাইনে গিয়ে একটা x আর 4টা x একসাথে করলে 5x = 25। এখন x এর সাথে 5 গুণ আকারে অপরপক্ষে চলে গেলে হয়ে যাবে ভাগাকার, 25 / 5। অতএব x = আমরা যদি 25কে 5 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল হয় 5। তাহলে x এর মান 5। আমরা এখানে x কাকে ধরলাম? বললাম যে কণিকার কাছে চকলেট আছে xt। এখন x এর মান 5, তাহলে আমরা বলবো কণিকার কাছে চকলেট আছে 5টি। এটি আমাদের উত্তর, এটি আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করলাম? আমাদেরকে বলা হয়েছে যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। কণিকার এবং মনিকার উভয়ের চকলেট একত্রে 25টি। কণিকার কাছে কতগুলো চকলেট আছে? আমরা সবার প্রথমে লিখলাম মনে করি কণিকার কাছে চকলেট আছে xt। আমরা কিন্তু সবগুলো অঙ্কই কিন্তু x ধরে করতেছি, আপনারা চাইলে অন্য কিছুও ধরে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে কণিকার কাছে চকলেট আছে xt। তাহলে মনিকার কাছে কতগুলো চকলেট আছে? কণিকার কাছে যত তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে অর্থাৎ 4xt।
এখন আমাদের প্রশ্নে বলা আছে 2 জনের একত্রে 25টি চকলেট আছে। তাহলে কণিকার চকলেট, মনিকার চকলেট একত্রে 25টি চকলেট। আমরা ফলাফল বের করলাম x = 5। তার মানে কণিকার কাছে 5টি চকলেট আছে। আর কণিকার কাছে যদি 5টি চকলেট থাকে তাহলে মনিকার কাছে কয়টি? 4 × 5 = 20টি চকলেট। তাহলে কণিকার কাছে 5টি চকলেট, মনিকার কাছে 20টি চকলেট, একত্রে 25টি চকলেট। এখন মনিকার কাছে কয়টি আছে আমাদের কাছে জানতে চাইনি, আমরা বের করি নাই। আমাদের প্রশ্নে শুধু কণিকারটা জানতে চেয়েছে, আমরা কণিকার 5টি চকলেট আছে এটি বের করলাম। তাহলে এই পদ্ধতিতে আমরা যত অঙ্ক দিবে আমরা সব অঙ্ক করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে আরও নতুন করে 2টি প্রশ্ন লিখলাম। এখানে বলা হয়েছে যে সমীকরণ গঠন করে সমাধান করো 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, 2টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা 2টি নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদেরকে একটা শব্দ খেয়াল রাখতে হবে যে ক্রমিক। ক্রমিক বলতে বোঝানো হয় ধারাবাহিকভাবে, সিরিয়ালি। তাহলে ধারাবাহিকভাবে আসে এরকম 2টি জোড় সংখ্যার যোগফল 30। তাহলে ওই 2টি সংখ্যা কত সেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। এরপরে 2 নম্বর প্রশ্ন, 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। অর্থাৎ ধারাবাহিকভাবে আছে এরকম 3টি বিজোড় সংখ্যা, ধারাবাহিকভাবে আছে এরকম 3টি বিজোড় সংখ্যার যোগফল 27 হলে ওই 3টি বিজোড় সংখ্যা কত কত তা নির্ণয় করতে বলা হয়েছে। এখন এখানে যদি আমি দেখাই যে জোড় সংখ্যার ক্ষেত্রে 1 নম্বর অঙ্কটা জোড় সংখ্যার কথা বলা হয়েছে। প্রথম জোড় সংখ্যা হচ্ছে 2, তারপরে 4, তারপর 6, তারপরে 8। এইভাবে করে সব জোড় সংখ্যাগুলো আমি ধারাবাহিকভাবে লিখলাম। এখন এই যে প্রথম জোড় সংখ্যাটা, আমি যদি প্রথম জোড় সংখ্যাটা আমি জানি না, আমি যদি বলি যে 2 এর পরিবর্তে আমি যদি এখানে x দিই, 2 এর পরিবর্তে x দিলাম, তাহলে প্রথম জোড় সংখ্যাটা x, তাহলে দ্বিতীয় জোড় সংখ্যাটা কত হবে? দ্বিতীয় জোড় সংখ্যাটা হচ্ছে 4। এখন এই যে প্রথম জোড় সংখ্যা 2, দ্বিতীয় জোড় সংখ্যা 4, 2 এর সাথে কত যোগ করলে 4 হয়? আমরা জানি 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়। অর্থাৎ প্রথম জোড় সংখ্যার সাথে 2 যোগ করলে দ্বিতীয় জোড় সংখ্যাটা পাওয়া যায়, তার সাথে 2 যোগ করলে তৃতীয় জোড় সংখ্যা পাওয়া যায়, তার সাথে 2 যোগ করলে চতুর্থ জোড় সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ আমরা বুঝলাম একটি জোড় সংখ্যার সাথে যদি আমরা 2 যোগ করি ঠিক তার পরবর্তী জোড় সংখ্যাটি আমরা পাবো, তার সাথে যদি 2 যোগ করি তার পরবর্তী জোড় সংখ্যাটি আমরা পাবো। তাহলে একই রকমভাবে যদি আমরা বলি প্রথম জোড় সংখ্যা x, তাহলে পরবর্তী জোড় সংখ্যা কত হবে? x + 2। আমরা প্রথম জোড় সংখ্যার সাথে 2 যোগ করব, তাহলে আমরা দ্বিতীয় জোড় সংখ্যা পেয়ে যাব। তৃতীয় জোড় সংখ্যাটি কত হবে? দ্বিতীয় জোড় সংখ্যাটির সাথে আমরা আরও 2 যোগ করব, তাহলে আমরা তৃতীয় জোড় সংখ্যাটি পেয়ে যাব। অর্থাৎ ঠিক তার আগেরটার সাথে 2 যোগ করলে পরবর্তীটা পাওয়া যায়। x এর সাথে 2 যোগ করলাম, আমরা দ্বিতীয় জোড় সংখ্যা পেলাম, তার সাথে 2 যোগ করলাম, আমরা তৃতীয় জোড় সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এই যে +2 + 2 একসাথে করলে কত হয়? x + 4। অর্থাৎ আমরা যদি x + 2 + 2 এটাও আমরা লিখতে পারি, আবার এটার পরিবর্তে x + 4ও লিখতে পারি। দুইটা একই কথা, দুইটা একই কথা। এটা আমরা দেখলাম জোড় সংখ্যার ক্ষেত্রে। এখন আমরা বিজোড় সংখ্যাটা দেখব। আমরা জানি যে বিজোড় সংখ্যা, প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1, এরপরে 3, তারপর 5, তারপর 7। এই যে সবগুলো বিজোড় সংখ্যা এবং ধারাবাহিকভাবে আমরা লিখলাম। এখন প্রথম যেই বিজোড় সংখ্যা তার সাথে যদি আমরা 2 যোগ করি আমরা দ্বিতীয় বিজোড় সংখ্যা পাবো, তার সাথে 2 যোগ করলে আমরা তৃতীয় বিজোড় সংখ্যা পাবো। অর্থাৎ একটি বিজোড় সংখ্যার সাথে 2 যোগ করলে পরবর্তী বিজোড় সংখ্যাটি পাওয়া যায়। এখন আমরা যদি 1 এর পরিবর্তে আমরা যদি বলি যে প্রথম বিজোড় সংখ্যাটা x, তাহলে পরবর্তী বিজোড় সংখ্যাটা কত হবে? x + 2। অর্থাৎ 2 যোগ করলে আমরা দ্বিতীয় বিজোড় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে তৃতীয়টি কত হবে? আমরা দ্বিতীয় বিজোড় সংখ্যার সাথে, দ্বিতীয়টি লিখলাম, দ্বিতীয় বিজোড় সংখ্যার সাথে আমরা আরও 2 যোগ করব, তাহলে আমরা তৃতীয় বিজোড় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে যেহেতু এখানে ক্রমিক বলা হয়েছে, ক্রমিক বলতে ধারাবাহিকভাবে, যে একটা পর একটা একটা পর একটা সিরিয়ালি। তাহলে প্রথম অঙ্কটাতে জোড় কথা বলা হয়েছে আর দ্বিতীয় অঙ্কটাতে বিজোড় এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন প্রথম অঙ্কটাতে 2টি জোড় সংখ্যা আর দ্বিতীয় অঙ্কটাতে 3টি বিজোড় সংখ্যা। তার মানে 2 নম্বর অঙ্কটা একটু বড়, আমরা 2 নম্বর অঙ্কটা এখানে সমাধান করে দেখাই দিব। আমরা যদি 2 নম্বরটা পারি
তাহলে আমরা প্রথম অঙ্কটা খুব সহজেই আমরা করতে পারবো। তাহলে আমরা এখন এখানে লিখব সমাধান। এখন আমরা এই যে 2 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। আমরা কিন্তু একটি সংখ্যা আমরা জানি না, ওই 3টি সংখ্যার একটি সংখ্যা আমাদের জানা নেই, তাহলে আমরা এই 3টি সংখ্যাকে ধরে নিব। আমরা সবার প্রথমে লিখব মনে করি প্রথম বিজোড় সংখ্যাটি হলো, তাহলে আমরা লিখলাম যে মনে করি প্রথম বিজোড় সংখ্যা x। তাহলে এখন লিখব দ্বিতীয় বিজোড় সংখ্যা। তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা কি হবে? আমরা প্রথম বিজোড় সংখ্যা যা তার সাথে শুধু 2 যোগ করব, তাহলে আমরা দ্বিতীয় বিজোড় সংখ্যা পেয়ে যাব। তাহলে তৃতীয় বিজোড় সংখ্যা কি হবে? তৃতীয় বিজোড় সংখ্যা হবে দ্বিতীয় বিজোড় সংখ্যা যা তার সাথে 2 যোগ করতে হবে, তাহলে আমরা তৃতীয় বিজোড় সংখ্যা পেয়ে যাব। তাহলে প্রথম বিজোড় সংখ্যা x, দ্বিতীয় বিজোড় সংখ্যা x + 2, তৃতীয় বিজোড় সংখ্যা x + 2 + 2। এখন যদি এখানে চতুর্থ বিজোড় সংখ্যার কথা বলা হইতো, আমরা তৃতীয়টাকে লিখতাম, তার সাথে 2 যোগ করতাম, তখন হইতো x + 2 + 2 + 2। এইভাবে করে করব, আমরা সিরিয়াল বাই সিরিয়াল এভাবে করতে থাকবো। তাহলে এই যে এখানে আমরা লিখলাম x + 2 + 2, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়? 2 আর 2 যোগ করলে হয় 4। আমরা চাইলে x + 2 + 2 এইভাবেও রেখে দিতে পারবো, আবার চাইলে আমরা x + 4 এভাবেও লিখতে পারবো। এই 2 ভাবের যে কোনো একভাবে লিখলেই চলে, কোনো সমস্যা নেই এখানে। এখন আমরা লিখব প্রশ্ন মতে। আমাদের প্রশ্নতে বলা হয়েছে যে এই যে 3টি সংখ্যা, 3টি বিজোড় সংখ্যা, প্রথম বিজোড় সংখ্যা, দ্বিতীয় বিজোড় সংখ্যা, তৃতীয় বিজোড় সংখ্যা, এই 3টি বিজোড় সংখ্যাকে যোগ করলে যোগফল 27 হবে। আমরা এই তথ্যটির মাধ্যমে সমীকরণ গঠন করব। আমরা লিখব প্রশ্ন মতে প্রথম যেই বিজোড় সংখ্যা x, দ্বিতীয় যেই বিজোড় সংখ্যা x + 2, তৃতীয় যেই বিজোড় সংখ্যা x + 4। আমরা 3টি বিজোড় সংখ্যা লিখলাম। এখন এই 3টি বিজোড় সংখ্যাকে যোগ করব, কারণ তারা বলেছে যে এই 3টি বিজোড় সংখ্যার যোগফল কখন বের হয়? যোগ করলে। তাহলে প্রথম বিজোড় সংখ্যা যোগ দ্বিতীয় বিজোড় সংখ্যা যোগ তৃতীয় বিজোড় সংখ্যা। আপনারা চাইলে এখানে ব্র্যাকেট ব্যবহার করতে পারেন। এখন এই 3টি বিজোড় সংখ্যার যোগফল 27। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন কি করব? একটা x, একটা x, একটা x। তাহলে এখানে কয়টা x? এখানে 3টা x, অর্থাৎ 3x + 2 + 4 একসাথে করলে কত হয়? +6 = 27। পরবর্তী লাইনে গিয়ে 3x, এই যে +6 তাকে যদি আমরা অপরপক্ষে পাঠিয়ে দিই ডান দিকে, তাহলে কি হয়ে যাবে? -6। তাহলে 27 - 6, আমরা +6কে এদিকে নিয়ে আসলাম, চিহ্ন পরিবর্তন হয়ে গেল। বা 3x = আমরা যদি 27 থেকে 6 বিয়োগ করি তাহলে হয় 21, অর্থাৎ 21। এখন আমরা x এর মান বের করব। x এর সাথে 3 গুণ আকারে আছে, এদিকে আসলে হয়ে যাবে ভাগ। 21 তাকে আমরা ভাগ করব 3 দ্বারা। অতএব x = 7। 21-এর মধ্যে 3 যায় 7 বার, তাহলে 3 × 7 = 21। তার মানে কি? x এর মান 7। এই যে আমরা সবার প্রথমে বললাম প্রথম বিজোড় সংখ্যা x, আমরা x এর মান বের করলাম 7, তাহলে প্রথম বিজোড় সংখ্যা 7, পরবর্তী বিজোড় সংখ্যা 7 + 2, তৃতীয় বিজোড় সংখ্যা 7 + 4। আমরা এইভাবে করে এখন বের করব। আমাদেরকে বলা হয়েছে যে সংখ্যা 3টি নির্ণয় করো। আমরা এখানের মধ্যে সংখ্যা 3টি এখন নির্ণয় করব। আমরা লিখব যে অতএব প্রথম বিজোড় সংখ্যা সমান 7, দ্বিতীয় বিজোড় সংখ্যা, দ্বিতীয় বিজোড় সংখ্যা কি হবে? এখানে আমরা লিখলাম যে x + 2, তার মানে x এর জায়গাতে 7 বসাবো, তাহলে 7 + 2 = 7 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হয় 9। আমরা দ্বিতীয় বিজোড় সংখ্যা পেয়ে গেলাম। এখন আমরা লিখব তৃতীয় বিজোড় সংখ্যা। তৃতীয় বিজোড় সংখ্যা কত হবে? x + 4, তাই x এর মান তো 7, তাহলে 7 + 4 অর্থাৎ 11। আমরা ধারাবাহিকভাবে, এই যে আমাদের এখানে প্রশ্নে যে বলা হলো ক্রমিক, মানে ধারাবাহিকভাবে আমরা 3টি বিজোড় সংখ্যা বের করলাম। প্রথম বিজোড় সংখ্যা 7, ঠিক তার পরবর্তী বিজোড় সংখ্যা 9, তার পরবর্তী বিজোড় সংখ্যা 11। 3টি ধারাবাহিকভাবে অর্থাৎ 3টি ক্রমিক বিজোড় সংখ্যা আমরা বের করলাম। তাহলে এখানে আমরা লিখলাম যে নির্ণেয় 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হলো 7, 9, 11। আমরা 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা বের করলাম, অর্থাৎ ধারাবাহিকভাবে 3টি বিজোড় সংখ্যা বের করলাম। প্রথম বিজোড় সংখ্যা 7, পরবর্তী বিজোড় সংখ্যা 9, তার পরবর্তী বিজোড় সংখ্যা 11। তাহলে আমাদের এই যে 2 নম্বর প্রশ্নটা বলল
তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। আমরা এই পদ্ধতিতে নির্ণয় করতে পারি। এখন এখানে তো তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় কথাটা বলছে, যদি জোড় বলতো ঠিক এই একই পদ্ধতিতে জোড় বলুক বিজোড় বলুক এই পদ্ধতিতে আমরা করব। কিন্তু এখন আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দেই যে আমাদের প্রশ্নে যদি জোড় বা বিজোড় এই ধরনের কোনো শব্দ না বলা থাকতো, যদি বলতো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার, জোড়ও বলে নাই বিজোড়ও বলে নাই, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 27, তাহলে সংখ্যা তিনটি নির্ণয় করো, তখন আমরা কিভাবে করতাম? তখন আমরা করতাম এইভাবে যে আমরা 1 2 3 4 এই যে আমরা সংখ্যাগুলো লিখলাম, এগুলো কিন্তু সব ধারাবাহিকভাবে আমরা লিখলাম একটা পর একটা, কারণ এখানে কোনো জোড় বিজোড় বলে নাই, অর্থাৎ সব এখানে ঢুকবে 1 2 3 4 5 এইভাবে করে। তাহলে প্রথম সংখ্যাটা আমরা ধরতাম x, পরবর্তী সংখ্যাটা ধরতাম x প্লাস 1, তার পরবর্তী সংখ্যা ধরতাম x প্লাস 1 প্লাস 1, অর্থাৎ তখন আমরা এক করে যোগ করতাম, কারণ এক করে যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা পেয়ে যাব। প্রথম সংখ্যা 1, তার সাথে 1 যোগ করলে দ্বিতীয় সংখ্যা, তার সাথে 1 যোগ করলে তৃতীয় সংখ্যা। অর্থাৎ যদি জোড় বা বিজোড় এই ধরনের কোনো কথা না বলে তখন আমরা প্রথম সংখ্যাটা ধরে নিব আর তার সাথে 1 যোগ করতে থাকব, তাহলে আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ সংখ্যা পেয়ে যাব। আর যদি জোড় বা বিজোড় এই ধরনের কোনো শব্দ উল্লেখ করে তখন আমরা এই পদ্ধতিতে যে এই নিয়মে আমরা অঙ্কগুলো করে দিব। আমাদের 1 নম্বর অঙ্কে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে এই কথাটা বলছে, তাহলে এখানে জোড় শব্দটা ব্যবহার করছে। তাহলে আমরা কি করব? আমরা বলবো যে প্রথম জোড় সংখ্যা x, দ্বিতীয় জোড় সংখ্যা x প্লাস 2, তাহলে এই দুইটি সংখ্যার যোগফল 30। সংখ্যা দুইটি কত? আমরা সমীকরণটা গঠন করব এইভাবে যে x প্লাস 2 ইকুয়াল টু 30। একটি জোড় সংখ্যা এবং তার পরবর্তী জোড় সংখ্যা, এই দুইটি সংখ্যার যোগফল 30। আমরা এইভাবে করে সমাধান বের করব যে ওই দুইটি জোড় সংখ্যা কত। তাহলে আমরা এই যে এখানে যে নিয়মগুলো শিখলাম এই নিয়ম অনুযায়ী আমরা যত ধরনের এই জোড় বিজোড় বা স্বাভাবিক সংখ্যার অঙ্ক দেখ আমরা সব অঙ্কই করতে পারবো ইনশাল্লাহ। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।